ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকেই আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি, আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। সত্যবতী আজ দারুণ খুশি। আর খুশি হবে নাই বা কেন? এমন নিমন্ত্রণ তো আর বারে বারে আসে না। আগে হ্যাঁ, নিমন্ত্রণই। বর্ধমান জেলার কাঞ্চননগরের রাজবাড়ি থেকে আমাদের জন্য ডাক এসেছে। স্বয়ং জমিদার অঘোর নারায়ণ তার বাড়ির মহালক্ষ্মী পুজোয় ব্যোমকেশকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। অঘোর নারায়ণের সাথে ব্যোমকেশের বা আমাদের সরাসরি কোনো সম্পর্ক কিংবা দেখা সাক্ষাৎ নেই। বর্ধমানেই একটা চুরির কেসের তদন্ত করতে আমাকে আর ব্যোমকেশকে একবার সেখানে যেতে হয়েছিল। তখনই আমাদের পরিচয় হয়েছিল অঘোর নারায়ণের অধীনস্থ এক নায়েবের সাথে। ব্যোমকেশের অসাধারণ বুদ্ধির জোরে সেই চুরির জিনিস আর চোর দুই ধরা পড়ে। সেই নায়েব ব্যোমকেশের অনেক প্রশংসা করেন এবং রাজবাড়িতে একবার যাওয়ার আমন্ত্রণও জানান, কিন্তু সেবার আর যাওয়া হয়ে ওঠেনি। কাল বসে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় পুটিরাম একটা সিল করা গেরুয়া রঙের খামে একটা চিঠি নিয়ে এলো। দাদাবাবু, এই পিওন এসে দিয়ে গেল। খামটা হাতে নিয়ে ব্যোমকেশ টেবিলের ওপর রাখা পাথরের মূর্তিতে দেখলাম মনোনিবেশ করলো। আমিও খবরের কাগজটা পড়তে পড়তে বারবার সেই খামটার দিকেই খালি তাকাচ্ছিলাম। ব্যোমকেশ কিন্তু সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ করছে না। অগত্যা আমি ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, একবার খামটা খুলেই দেখো না, কি আছে এতে। তোমার মনে হয় ধৈর্য কুলোচ্ছে না অজিত? তাহলে শুভ কাজটা তুমিই করো না হয়। এই না না, তোমার চিঠি আমি খুলতে পারি? রাখো তো, খুলে দেখো কে কি পাঠালো আবার আমায়। ব্যোমকেশের শেষ কথাটায় এমন একটা ভাব ছিল যে আমি হেসে ফেললাম। চেয়ার ছেড়ে উঠে এসে খামটা হাতে তুলে নিয়ে দেখলাম সেটা বেশ মোটা একটা খাম। খামের ওপরে আবার এ বাড়ির ঠিকানা লেখা রয়েছে, আর নিচের দিকে প্রেরকের ঠিকানার জায়গায় লেখা আছে কাঞ্চননগর, বর্ধমান। খুব সাবধানে খামের মুখটা কেটে আমি ভেতর থেকে সাদা কাগজটা বার করলাম। ঠিক সাদা কাগজ নয়, একটু হলদেটে ধরনের মোটা কাগজ। সেটা আবার 4 ভাঁজ করে ভেতরে ঢোকানো আছে। সেটা বার করে খামটা একপাশে রেখেই আমি চিঠিখানা খুললাম। চিঠির বিষয়বস্তু অনেকটা এই রকম। শ্রদ্ধেয় ব্যোমকেশ বাবু, আশা করি আপনি ভালো আছেন। আমি বর্ধমানের কাঞ্চননগরের রাজবাড়ির বর্তমান বংশধর অঘোর নারায়ণের বর্তমান সেক্রেটারি মথুরামোহন দাস। অঘোর নারায়ণ বাবুর কথাতেই আপনাকে এই পত্র লেখা। তিনি আপনার কথা আমাদের নায়েব বেণীমাধব বাবুর কাছ থেকে শুনেছেন। আপনার সমাধান করা সেই দামি রত্নহার চুরির সমস্যার কথা তিনি নায়েব মশাইয়ের কাছ থেকেই জেনেছেন। এ রাজবাড়িতে বিগত 200 বছরের বেশি সময় ধরেই এই সময় অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমাতে মহালক্ষ্মী দেবীর পুজো হয়। এই পুজো এখনও বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়। অঘোর নারায়ণ বাবু আপনাকে সপরিবারে এবং আপনার সহকারী অজিতবাবুকেও আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণের পেছনে আরও একটি বিশেষ কারণ অবশ্যই রয়েছে, তবে তা পত্রে উল্লেখ না করাটাই তিনি বিবেচনা করেছেন। এখানে বলে রাখা ভালো, একমাত্র নায়েব মশাই বেণীমাধব বাবু ছাড়া আর কেউ আপনাকে চেনেন না। তাই যদি আপনারা নিজেদের আসল পরিচয় গোপন করে অন্য কোনো পরিচয় আসেন, তাহলে বোধহয় খুব ভালো হয়। এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে, তাই যদি তা নিয়ে লেখার জন্য আপনারা আসবেন, এই যুক্তি খাড়া করা যায়
তাহলে তার সব দিক থেকে যথাযথ হয়। পুনশ্চ বলে রাখি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসুন। একবার আসার আগে যদি পত্র পাঠান, তাহলে আপনাদের আনার জন্য স্টেশনে গরুর গাড়ি পাঠানো হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ইতি মথুরামোহন দাস, সেক্রেটারি অফ কাঞ্চননগর মহল, রাজা অঘোর নারায়ণ রায়, কাঞ্চননগর, বর্ধমান। চিঠিটা শেষ করে আমি ব্যোমকেশের দিকে অবাক মুখে তাকিয়ে বললাম, স্বয়ং বর্ধমানের কাঞ্চননগরের রাজার কাছ থেকে বার্তা এসছে, ডাক পড়েছে হে ব্যোমকেশ। ব্যোমকেশ এই কথায় হাতের মূর্তিখানা রেখে দিয়েই চিঠির উদ্দেশ্যে হাত বাড়ালো। আমি তার হাতে চিঠিখানা দিতেই কাগজটা ধরে তার মুখটা একটু কুঁচকে গেল। ভালো করে সে কাগজটাকে প্রথমে চোখের কাছে নিয়ে গেল, তারপর আতশ কাঁচ দিয়ে ভালো করে দেখতে লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না যে ব্যোমকেশ ঠিক কি করছে, তাই বললাম, আরে লেখাগুলো তো বেশ বড়ই আছে, হাতস কাজ লাগবে নাকি? রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি তোমার? অজিত, অজিত, এ শুধু রজ্জু নয়, একটা চিঠি। তবে তুমি চিঠিটা হাতে নিয়ে পড়েছো শুধু, ভালো করে দেখোনি। দেখলেই বুঝতে পারতে। এই তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাগজটা হাতে নাও একবার। আমি সেই চিঠিটা আবার হাতে নিলাম। হ্যাঁ, তো কি বলতে চাইছো তুমি? ওহ অজিত, এই কাগজটা কি তোমার সাধারণ কাগজ বলে মনে হচ্ছে? আমার এবার প্রথমেই সেই কথাটা মনে পড়ল যা প্রথমে চিঠিখানা হাতে নিয়ে মনে হয়েছিল। আমি বললাম, হ্যাঁ, কাগজটা একটু অন্যরকম বটে, কেমন যেন হলদে হলদে মতো, আর একটু মোটাও। শুধু মোটা নয় অজিত, আর এটা কোনো সাধারণ কাগজও নয়। ভালো করে একবার আতশ কাঁচ দিয়ে দেখো তো। আমি আতশ কাঁচ নিয়ে সেটা ভালো করে দেখতেই আমার দু চোখ বিস্ফারিত হয়ে উঠল। এই হলদে মোটা কাগজের মধ্যে একটা অস্পষ্ট ছবি রয়েছে, অনেকটা জল ছবির মতো। খালি চোখে দেখা না গেলেও আতশ কাঁচ দিয়ে বেশ ভালো করেই দেখা যাচ্ছে। আমার বিস্ফারিত মুখের দিকে তাকিয়ে ব্যোমকেশ অল্প হেসে বলল, কি বুঝলে অজিত? আমি তেমন কিছুই বুঝলাম না, শুধু বুঝলাম এই কাগজ কোনো সাধারণ কাগজ নয়। আর যে মানুষ এমন কাগজ ব্যবহার করে চিঠি পাঠায়, সেও আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। আমি বললাম, আমি তো আর অন্য কিছু বুঝছি না ব্যোমকেশ, তুমি কি বুঝলে? ব্যোমকেশ চিঠিটা চোখের সামনে নিয়ে চেয়ারে হেলে পড়েছিল। আমার কথাই শুধু বলল, এক মিনিট অজিত। আমি সেভাবেই চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ চিঠিখানা পড়তে লাগলো। পড়া শেষ হতেই চিঠিটা টেবিলের ওপর রেখে বলল, এবার বলো। কাগজটা কিসের কিছু বুঝলে? এই ধরনের কাগজ কোথায় দেখা যায় বলতে পারবে অজিত? আমার কথাটা মনে আসছিল, কিন্তু ঠিক ধরতে পারছিলাম না। অনেক চেষ্টার পর হঠাৎ করেই মনে পড়ল, হ্যাঁ তাই তো, টাকায়। এই ধরনের জলছবি সাধারণত টাকায় দেখা যায়। সেই কথা ব্যোমকেশকে বলতেই সে মাথা নাড়ল। এই ধরনের কাগজ কিন্তু সচরাচর দেখা যায় না অজিত। এর দাম অনেক বেশি তো অবশ্যই, তাছাড়া এর একটা অন্য গুরুত্ব আছে। বর্তমানে আমরা যে নোট দেখি তার জলছবি অন্য, আর এর জলছবি অন্য। কাগজের বয়স যা আন্দাজ করা যায় তাতে এ অনেক পুরনো। আমি সব ব্যাপারটা বেশ সুন্দরভাবেই বুঝতে পারলাম। আমি বললাম, আর এই চিঠিখানার ব্যাপারে? চিঠিটা যে লিখেছে তার বয়স খুব একটা বেশি নয়। মনে হয় অঘরনারায়ণের কথা শুনে শুনেই সে এই চিঠি লিখেছে। এটা কিন্তু একটু বাড়াবাড়ি ব্যোমকেশ। হাতের লেখা দেখে মানুষের মন কিংবা ব্যবহার আন্দাজ করা যায় তা জানতাম, কিন্তু তাই বলে বয়স? না হে অজিত, তুমি ভালো করে চিঠিতে ব্যবহার করা শব্দগুলো দেখো। একজন বয়স্ক ব্যক্তির লেখা চিঠিতে শব্দের ব্যবহার আর একজন কম বয়সী মানুষের শব্দের ব্যবহার আলাদা হবেই, তাই এটা মনে হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে কি ভাবলে, যাবে? সমস্যা তো একটা হয়েছেই অজিত।
নাহলে আমাদের আসল পরিচয় গোপন করে যাবার কথা নিশ্চয়ই বলতেন না অঘোরনারায়ণ। কিন্তু চিঠিতে আভাস না দেবার কারণ কি? অন্তত জানা যেত যে ঠিক কি সমস্যা। আমাদের হাতে আসার আগে যদি চিঠিটা বেহাত হয়ে যায়, এই ভয়েই হয়তো। একবার চিঠির খামটা নিয়ে এসো তো অজিত। আমি খামটা নিয়ে ব্যোমকেশের হাতে দিলাম। ব্যোমকেশ ভালো করে খামটা দেখে নিয়ে তারপর বলল, ইস, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো আবার? ভালো করে দেখো অজিত, ভালো করে দেখো। বলেই চিঠিতে লেখা বর্ধমানের ঠিকানাটা আর খামের গায়ে লেখা ঠিকানাটা আমার সামনে তুলে ধরল। আমি এবার অবাক হয়ে দেখলাম, দুটো লেখা একই ধরনের মনে হলেও সামান্য যেন আলাদা। তাহলে এই চিঠি আমাদের হাতে পড়ার আগে অন্য কারোর হাতে পড়েছে বলছো? অবশ্যই অজিত। আর সে অনেকটা চেষ্টা করে ঠিকানাটা নকল করার চেষ্টা করলেও ধরা পড়ে গেছে ওই বর্ধমানের রেপের টানে। চিঠিতে রেপের টান ধয়ের উপর, তবে এখানে টানটা ময়ের কাছে। তাছাড়া ওই মহল শব্দটা চিঠিতে রাজবাড়ির উল্লেখ আছে, আর এখানে মহল। তাহলে আমাদের যাওয়া নিশ্চিত নাকি? ব্যোমকেশ কি যেন ভাবছিল, তারপর বলল, একটা চিঠি পাঠিয়ে দেওয়া দরকার রাজবাড়িতে। দাঁড়াও, আমি লিখেই নি। তুমি একবার সত্যকে ডেকে ব্যাগপত্র গুছিয়ে নিতে বলো। আমি উঠে যেতেই ব্যোমকেশ কাগজ কলম টেনে নিয়ে একটা চিঠি লিখতে বসলো। আমি ঘর থেকেই শুনতে পেলাম সত্যবতী বলছে, ঠাকুরপো বলল বর্ধমানে রাজা নাকি আমাদের তার বাড়িতে পুজোয় আমন্ত্রণ জানিয়েছে। সত্যি? আমার তো তাই মনে হচ্ছে সত্য। চিঠিটা ওই টেবিলের উপর রাখা আছে, দেখে নাও। কিন্তু তিনি হঠাৎ আমাদের আমন্ত্রণ জানাতে গেলেন কেন? এই কোনো খুন হয়েছে নাকি? দুনিয়াতে খুন ছাড়া আর কোনো অন্যায় নেই নাকি? হ্যাঁ, আর রাজা অঘোরনারায়ণ আমাকে নয়, তোমাকে নিমন্ত্রণ করেছে সত্য। সাথে আমায় যেতে বলেছে মাত্র। বললেই হলো। আমায় তিনি চিনলেন কি করে? বর্ধমানের কাছে একবার একটা কেসে যেতে হয়েছিল, তখনই রাজবাড়ির এক নায়েব বেণীমাধব বাবুর সঙ্গে পরিচয় হয়। একটা ওই চুরির কেস ছিল, সমাধান আমিই করেছিলাম। শেষে যখন আমার এই সামান্য মস্তিষ্কের অবদানের কথা বলতে হয়েছিল, আমি আমার এই মস্তিষ্কের কথা বলেছিলাম। আর তাই। আচ্ছা, আরো না, কি হচ্ছে কি? ঠাকুরপো ওই ঘরে আছে কিন্তু। সে যে যেখানে থাকুক সত্য, আজ আর কোনো কথা নাই। বলেই বাকিটা আর আমি শুনতে পেলাম না। এক সময় সত্যবতীর পায়ের শব্দ ঘর ছেড়ে বাইরের দিকে যেতে শুনলাম। তার সাথে শুনতে পেলাম, রাজা অঘোরনারায়ণ কিন্তু তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তোমার রক্ষক মাত্র। থাক, হয়েছে। আমার শ্রবণেন্দ্রিয়ের কাজ এখানেই শেষ। আমাদের যাবার তারিখ আগামীকাল ঠিক হয়েছে। দুদিন পরেই পূর্ণিমা। ব্যোমকেশ একটা চিঠি লিখে গতকালই ডাকে পাঠিয়ে দিয়েছে, আর কোথা থেকে যেন একটা বই নিয়ে এসেছে। আমি প্রশ্ন করতেই সে বলল, খোঁজার চোখ থাকলে তুমি অতি সাধারণ জিনিসের মধ্যেও রত্ন খুঁজে পাবে অজিত। ব্রিটিশ সরকার আমাদের দেশ থেকে যে অমূল্য ধন সম্পদ নিয়ে গেছে, তার জন্য আমরা প্রতিদিন আফসোস করি। তার জন্য আমরা প্রাণপণে লড়াই করেছি, কিন্তু তাদের নিয়ে যাওয়া অর্থের আড়ালে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যা নিয়ে গেছে তার খোঁজ আমরা রাখি না অজিত। ব্যোমকেশের গলাটা কেমন যেন শক্ত হয়ে এলো। আমার দিকে তাকানো তার দুই চোখে হতাশা আর রাগ মিশেছিল। আমি অবাক হয়ে বললাম, সেটা আবার কি? জ্ঞান অজিত, জ্ঞান। আমাদের দেশ থেকে তারা অনেক পুঁথি আর বইপত্র নিয়ে গেছে, যা আমাদেরও জানা নেই। আজ নয় অজিত, আরো 100 বছর পর আমরা বুঝব তা কত অমূল্য ছিল। আমি কিছু বলতে পারলাম না। সত্যি আমরা কত বোকা। আমরা অর্থের জন্য সময় ব্যয় করি, অথচ জ্ঞানের জন্য আমাদের সময় কম। কিন্তু জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করা গেলেও অর্থ দিয়ে কিন্তু জ্ঞান কেনা যায় না। ব্যোমকেশ হাতের বইটা নিয়ে পড়তে লাগলো, আর আমি ঘর থেকে বেরিয়ে এসে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখতে লাগলাম। কত বড় এই পৃথিবী, অথচ একটাই আকাশ। পৃথিবী নিজেও হয়তো জানেন না
কত মানুষ একই সময় তার উপরে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন জ্ঞান আহরণ করে চলেছে, আর সেই একই জ্ঞানের প্রভাবে কেউ বা হয়ে উঠছে জ্ঞানী মহাপুরুষ, আবার কেউ বা অপরাধী। ব্যোমকেশের কথাটা সত্যি মনের ভিতর কোথায় যেন বাজলো। সত্যি তো, অর্থের চেয়ে জ্ঞান অনেক বড়। সকালেই আমরা তিনজনে হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম, সাথে বড় 3টে ব্যাগ। সত্যবতীর কাঁধেও একটা ঝোলানো ব্যাগ আছে। ব্যোমকেশ একটা কাপড়ের ব্যাগ কাঁধে ঝুলিয়েছে, চুলটা একপাশে সমান করে পেতে আঁচড়ানো, চোখের ওপর সেই চেনা চশমাটা। মাঝে মাঝে পিঠের ব্যাগটা ঠিক করে নিচ্ছে। যারা যারা ব্যোমকেশকে চেনেন না, তারা এই ব্যোমকেশকে দেখে এক বাক্যে লেখক কিংবা কবি ভেবে নেবেন। ও বলাই হয়নি, হাতে তার সেই সবুজ ডায়েরিখানাও রয়েছে। সাদা পাঞ্জাবির পকেটে কালো পেন আর পরনে সাদা ধুতি। কুড়ির মাথায় ব্যাগগুলো চাপিয়ে এনে ট্রেনের কামরা পর্যন্ত রাখা ছিল আমার দায়িত্ব। ব্যোমকেশ আর সত্যবতী আলাদাভাবে গিয়ে কামরায় উঠে বসবে। সবটা প্ল্যান মতোই হলো, শুধু বেগরবাই হলো একটা জায়গায়। ব্যোমকেশ আর সত্যবতী হেঁটে আসছে। সত্যবতীর পরনে একটা নীল রঙের শাড়ি, গলায় একটা সোনার হার। এটা আগের বার পুজোয় ব্যোমকেশ তাকে উপহার দিয়েছিল। আমি ব্যাগগুলো নিয়ে কামরার মধ্যে গুছিয়ে রাখছি, আর ব্যোমকেশরা গাড়ির পাশ দিয়ে হেঁটে আসছে। হঠাৎ একজন আমার সামনে দিয়ে দৌড়ে গেল। তার পর মুহূর্তেই দেখি সত্যবতী চিৎকার করছে, চোর চোর! অসাধারণ ক্ষিপ্রতায় ব্যোমকেশ কাঁধের ব্যাগটা ঝেড়ে ফেলে দিয়ে এক দৌড়ে ছুটে গিয়ে ওই ভিড়ের মাঝেও ঠিক সেই চোরকে ধরে ফেলল। কিন্তু তার আগেই সেই চোর হাড়খানা ফেলে দিয়ে একটা অদ্ভুত কায়দায় ব্যোমকেশকে ধাক্কা মেরে ভিড়ের মধ্যে মিশে গেল। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে আমি সবটা বুঝে ওঠার আগেই দেখি ব্যোমকেশ ফিরে এসেছে। আমার দিকে তাকিয়ে ইশারায় আমায় ব্যস্ত হতে বারণ করলো। আমি উঠে গেলাম গাড়িতে। এই আকস্মিক ঘটনায় আমি যতটা অবাক হয়েছি, সত্যবতী তার চেয়েও বেশি হতবাক হয়েছে। ব্যোমকেশ চাপা স্বরে বলল, কিছু হয়নি, কিছু হয়নি, তুমি তুমি একদম ভয় পেও না। যদি যদি হাতটা নিতে গিয়ে আমার আমার তার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ আবার বলে উঠল, সত্য সত্য, তুমি এভাবে ভয় পেলে চলবে না। তাহলে চলো বাড়ি ফিরে যাই, তোমায় রেখেই না হলে যাব। এবার সত্যবতী মুখ খুলল। আমায় রেখে যাবে? তুমিই তো বলেছিলে রাজা অঘোরনারায়ণ আমাকেই আমন্ত্রণ জানিয়েছে, তুমি আমার রক্ষক মাত্র। বলে দুই জল ভরা চোখে তাকিয়ে সে হাসল। ব্যোমকেশও তার দিকে তাকিয়ে হাসল। ভাগ্যিস এই কামরাতে এখনো অন্য কেউ ওঠেনি, না হলে ওদের এই চোখে চোখে ইশারায় আর কথা বলা হতো না। আমি কামরার অন্যদিকে বসেছিলাম। আসলে এটা ব্যোমকেশের একটা পরিকল্পনা। ব্যোমকেশ সত্যবতী আলাদা, আর আমি আলাদা যাব গোটা ট্রেনে, যাতে অন্য কেউ বুঝতে না পারে আমরা একসাথে যাচ্ছি। অঘোর নারায়ণের কাছ থেকে আসা চিঠিখানা যদি অন্য কারুর হাতে পড়ে, তাহলে তারা আমাদের পিছু ধাওয়া করতেই পারে। যাতে তা না হয় তার জন্যই এই ব্যবস্থা। ঠিক এই সময় একজনকে আমাদের কামরার দিকে আসতে দেখে আমি কাশলাম, আর সাথে সাথেই ব্যোমকেশ আর সত্যবতী নিজেদের জায়গায় বসে পড়ল। যাত্রার শুরুতেই এমন একটা দুর্ঘটনা, বাকিটা যে কি হবে তা একমাত্র সময়ই জানে। দেখতে দেখতেই ট্রেনের কামরাটা 7-8 জনে ভরে গেল। আমি সবার দিকেই সতর্ক দৃষ্টি রাখলাম। দেখে কিন্তু তাদের সাধারণই মনে হলো। জানলার কাছে একজন খবরের কাগজ নিয়ে বসে আছেন, তার পাশে ব্যোমকেশ ও সত্যবতী আছে। উল্টো দিকে বসেছেন 3 জন ভদ্রলোক,
তাদের পোশাক আশাক আর ব্যাগপত্র দেখে তেমন সন্দেহের কিছু মনে হলো না। আমি কামরার অন্যদিকে দরজার পাশের একটা সিটে বসেছি। ট্রেনটা ছেড়ে দিল। হাওড়া স্টেশন ছাড়ার পর ট্রেনটা প্রথমে ধীর গতিতে চলতে লাগলো। ব্যোমকেশ আর সত্যবতী নিচু গলায় কি যেন কথা বলতে লাগলো। একবার সত্যবতীকে হাসতে দেখলাম। ট্রেনটা কিছু দূর যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার সিটের থেকে 2টো সিট পরেই একটা লোক বসেছে। চোখে কালো রঙের চশমা, গায়ে বাদামি রঙের স্যুট। ভদ্রলোকের চোখ দেখা যায় না, কিন্তু আমার কেমন যেন মনে হতে লাগলো সে ব্যোমকেশের দিকেই তাকিয়ে আছে। আমি দুবার ব্যোমকেশের দিকে তাকালাম। তাকে কিছু বলতে যাব তার আগেই ভদ্রলোক উঠে গিয়ে ব্যোমকেশের পিছনের সিটে বসলেন। এবার ব্যোমকেশ একবার তার দিকে আরেকবার আমার দিকে তাকালো। আমি ইশারায় তাকে বুঝিয়ে দিলাম, সাবধান ব্যোমকেশ। আপনাকে কোথাও যেন আগে দেখেছি, ঠিক মনে পড়ছে না। আমায়? দুঃখিত, আমার মনে হচ্ছে আপনি অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। অন্য কারোর সাথে হতেও পারে, তবে এতটা মেরি? আমি জানি ভদ্রলোক কার কথা বলতে চাইছেন, কিন্তু তার বাঁ গালের আঁচিল আর সুন্দর করে লাগানো নকল দাড়িটাই হয়তো তার আসল চেহারাটা বদলে দিয়েছে। ভদ্রলোক আর বেশি কথা বাড়ালেন না, নিজের সিটে বসে রইলেন। তবে 2-1 ব্যোমকেশের দিকে তাকালেন। তার চোখের চশমা তখন খুলে এসেছে। তার 2 চোখে কেমন যেন একটা অবিশ্বাসের ভাব বারবার ফুটে উঠছে। মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে? প্রশ্নটা শুনে আমি পাশের দিকে তাকালাম। দেখি এক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করেছেন। একটা নীল রঙের জামা পরনে। আবার হেসে সেই প্রশ্নটাই করলেন। মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? এই তো বর্ধমান। ঘুরতে বুঝি? তা বেশ, বর্ধমানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। ও তাই নাকি? তা আপনি গেছেন ওখানে? আমার বাড়ি তো ওখানেই। এই ব্যবসার কাজে কলকাতায় আসি মাঝে মাঝে আর কি। কিসের ব্যবসা করেন? নুনের আর লঙ্কার ব্যবসা ভাই দেখে, আমায় মাঝে মাঝে আসতে হয়। হো। আমি আর কথা বাড়ালাম না। ভদ্রলোক কিন্তু ছাড়লেন না। তা একাই যাচ্ছেন? একাই। আপনি? আমিও একাই, কিন্তু আপনাকে মনে হলো দেখলাম 3টে ব্যাগ তুলছেন গাড়িতে। একা গেলে অত ব্যাগ লাগে বুঝি? বলেই আবার সেই হাসি। আমি এবার ভালো করে তাকালাম, লোকটা আমার দিকে কি নজর রাখছে নাকি, কিন্তু কেন? আমি বললাম, ও ওগুলো আমার নয়, ট্রেনের এক ভদ্রলোকের। উনি একা ছিলেন তো, তাই একটু সাহায্য করছিলাম। বাহ, আপনি তো বেশ মানবিক মানুষ মশাই। হ্যাঁ, তা সেই ভদ্রলোক কে? ওই চশমা পরা ভদ্রলোক আর তার পাশের ভদ্রমহিলার নাকি? হ্যাঁ? আমি কিছু বলতে যাব তার আগেই ভদ্রলোক উঠে পড়লেন। নামার আগে বলে গেলেন, বর্ধমানে কিন্তু খুব গরম মশাই, বুঝলেন? সাবধানে থাকবেন, না হলে কিন্তু আবার ভ্যানিশ হয়ে উবে যেতেও পারে না। আমি কিছু বলার আগেই ট্রেনটা একটু গতি কমিয়েছিল, আর সেই ফাঁকেই লোকটা নেমে গেল। আমি সেদিকে তাকিয়ে আছি। ট্রেনটা দাঁড়াতেই আমিও উঠে গেলাম, কিন্তু না, লোকটার আর দেখা পেলাম না। ব্যোমকেশ দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে ইশারায় নামতে বললাম। আমি নেমে যেতেই আমার পিছনে ব্যোমকেশ নামলো। লোকটা কোন দিকে গেল দেখেছো? না, সময় পেলাম আর কোথায়, বোঝার আগেই তো নেমে গেল। কি বললো তোমায়? হুমকি দিয়ে বর্ধমান যেতে বারণ করলো। আমার পিছনে ফেউ লেগেছে অজিত, একটু সাবধানে থেকো। এমন সময় গাড়ির হুইসেল বাজলো। ব্যোমকেশ আমার কাঁধে একটা চাপ দিয়ে উঠে গেল। আমিও উঠে নিজের জায়গায় গিয়ে বসলাম। বাকি রাস্তা তেমন আর কিছুই হলো না, শুধু মাঝে একবার দরজার কাছে গিয়ে আমি বাইরে তাকিয়েছিলাম।
একঘেয়েভাবে বসে থাকতে আর কতক্ষণই বা ভালো লাগে। কিন্তু মুখ বাড়িয়েই দেখলাম সেই লোকটা আমাদের কামরা থেকে 2টো কামরা পরেই আমার মতো দরজার কাছে ঝুঁকে আমাদের কামরার দিকেই তাকিয়ে আছে। আমি মুখ বাড়িয়ে তার দিকে তাকাতেই সে আবার দরজার ভেতরে ঢুকে গেল। আমি সিটে এসে বসলেও মাথার ভিতর সবকিছু কেমন যেন এলোমেলো লাগলো। ব্যোমকেশের সন্দেহ তাহলে অমূলক নয়। আমাদের পিছু কেউ বা কারা তাহলে ধাওয়া করছে। এবার আমি প্রথম ভদ্রলোকের দিকে তাকালাম। তিনি এখন নিশ্চিন্ত মনে গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। এও আবার কোনো চর নয় তো? সত্যবতী ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ব্যোমকেশ নিজের মনে ডায়েরি বার করে কি সব যেন লিখছে। আমি একবার তার দিকে তাকাতেই সে একবার ইশারায় আমায় বলল, আর চিন্তা নেই, ঘুমোতে পারো এবার। আমিও হেলান দিলাম সিটের গায়ে। ঘুমটা ভাঙলো একটা ধাক্কায়। তার সাথে ব্যোমকেশের গলা ভেসে এলো, অজিত, অজিত, ওঠো। বর্ধমান এসে গেছে? হ্যাঁ, এসে গেছি, চলো। আর ওই যে লোকটা আমার পাশে বসেছিল, সে কোথায় গেল? সে আমাদের একটু আগে নেমেছে, আর আমরা আছি কি না তা দেখেও গেছে একবার। তাহলে ব্যোমকেশ? তাহলে আর কিছুই নয় অজিত। আমাদের পেছনে যখন কলকাতা পর্যন্ত ফেউ ছুটেছে, তার মানে রহস্যটা খুব একটা সহজ নয়। আমার মনে হয় অঘোরনারায়ণ চিঠিতে সমস্যার কথা না বলে ভালোই করেছেন। আমরা কথা বলছি এমন সময় সেই প্রথম ভদ্রলোকের ঘুমটা ভাঙল। তিনি ধরফড়িয়ে উঠে বসে বললেন, বর্ধমান কি এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। আপনি কোথায় যাবেন? আমি যাব রানীগঞ্জের কাছে, একটা বিশেষ কাজে আমি এসেছি। রানীগঞ্জ এখান থেকে কতক্ষণ লাগে? ওই ঘন্টা 2 মতো। এই চলি, তবে আপনাকে ঠিক কোথায় দেখেছি মনে পড়ছে না। বলে ভাবতে ভাবতেই তিনি নেমে গেলেন। সত্যবতী এসে বলল, ঠাকুরপো, ঘুম ভাঙলো তাহলে? আমি একটু লজ্জাই পেলাম। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ট্রেনের ঝাঁকুনিতে যা সুন্দর ঘুম আসে না, তা ওই মোরাম বিছানো বিছানায় কি আর আসে? বসে বসে আর কি বা করব, তাই একটু। আমরা স্টেশন থেকে নেমে হাঁটতে লাগলাম। বর্ধমান স্টেশনটা বেশ সুন্দর। স্টেশনের বাইরে টানা গাড়ি আর গরুর গাড়ি 2 রকমই রয়েছে। আমি ব্যোমকেশকে বললাম, রাজবাড়ি থেকে গাড়ি আসার কথা আছে নাকি ব্যোমকেশ? হ্যাঁ, চিঠিতে তাই লিখেছিলাম। এখন ঠিকঠাক সময় মতো যদি না আসে তাহলে আমাদেরই ব্যবস্থা করে নিতে হবে। ব্যবস্থা আর করতে হলো না। আমরা দাঁড়িয়ে কথা বলছি এমন সময় আমাদের সামনে এসে একজন ভদ্রলোক দাঁড়ালেন। একটু ইতস্তত করে চারপাশটা দেখে নিয়ে তিনি বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন তো? হ্যাঁ। আপনি কি অঘোরনারায়ণের সেক্রেটারি মথুরা মোহন? হ্যাঁ, তবে আপনি কি করে বুঝলেন বলুন তো? খুব কঠিন নয় ব্যাপারটা। এই যে কটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে আপনি যেটা থেকে নেমে এলেন সেটাই সবচেয়ে সুদৃশ্য। অঘোরনারায়ণবাবু যখন আমাদের আসার ব্যাপারটা এতটাই গোপন রাখতে চাইছেন, তখন আপনাকে দিয়ে চিঠি লেখানো, আপনাকে ছাড়া অন্য কাউকে উনি এখানে পাঠাতে চাইবেন না, তাও বোঝা কি খুব কঠিন। আর বাকিটা অনুমান। তাহলে সত্যিই বেণীমাধববাবু ভুল মানুষের খোঁজ দেননি বোধহয়। আপনিই পারবেন। সে তো যখন সবটা জানতে পারবো তখনই বলতে পারবো কোনটা পারবো আর কোনটা পারবো না। তবে তার আগে মনে হয় আমাদের যাওয়া দরকার। কেউ দেখে ফেললে। এই রে, দেখেছেন তো, এই কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। আসুন আপনারা, দিন আমায় দিন ব্যাগটা। সত্যবতী ও আমার প্রবল আপত্তি সত্ত্বেও একটা ব্যাগ হাতে নিল মথুরামোহন। আমরা সবাই রাস্তার অন্য পারে এগোতে লাগলাম। হঠাৎ একটা কাণ্ড ঘটল। মথুরামোহন আমাদের থেকে একটু সামনে হাঁটছিল।
একটা গরুর গাড়ি হঠাৎ করেই রাস্তার এক পাশ থেকে ছুটে এলো। শেষ মুহূর্তে মথুরামোহন ব্যোমকেশকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিলে একটা বড়সড় অঘটন ঘটে যেতে পারত। আমরা এগিয়ে এসে যখন দাঁড়ালাম তখন ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে গায়ের ধুলো ঝাড়ছে। গরুর গাড়িটা এর মধ্যেই অনেকটা দূরে চলে গেছে। মথুরামোহন হাতের ব্যাগটা রেখে ব্যোমকেশের কাছে এগিয়ে এসে বলল, আপনার লাগেনি তো? ঠিক আছেন তো আপনি? না না, ও কোনো ব্যাপার নয়। আমরা যে এখানে এসে পড়েছি সেটা বোধহয় শত্রুপক্ষ জেনে গেছে। না মথুরামোহন বাবু, বেশি দেরি করা ঠিক হবে না। চলুন, আসল ঘটনাটা জানা দরকার, না হলে বড্ড দেরি না হয়ে যায়। আর কোনো কথা হলো না। সত্যবতীর মুখটা কেমন যেন থমথমে হয়ে আছে। আমার না হয় ব্যোমকেশের সাথে থাকতে থাকতে এসব অভ্যেস হয়ে গেছে, কিন্তু তার তো আর তা নেই। সে সবকিছু আমাদের মুখেই শুনেছে। শোনা আর দেখা দুই যে অনেক আলাদা। গাড়িতে উঠতেই গাড়িটা চলতে শুরু করলো। সামনে গাড়োয়ান, পিছনে একদিকে ব্যোমকেশ আর সত্যবতী, আর অন্যদিকে মথুরামোহন আর আমি বসেছি। এমন একটা পরিস্থিতি হঠাৎ করে হয়ে যাওয়ায় আমাদের কারুর মনটাই স্বাভাবিক ছিল না। তাই আর বিশেষ কথা হলো না। রাস্তার দুপাশের মনোরম শোভা আর প্রকৃতি দেখতে দেখতে আমরা কাঞ্চননগরের রাজবাড়ির দিকে এগিয়ে গেলাম। রাজবাড়ির বড় গেটটা পেরিয়ে আমাদের গাড়িটা পাথর বিছানো রাস্তার ওপর দিয়ে এগিয়ে চলল। দুপাশে বাগান, নানা রকমের গাছ সুন্দর করে সাজানো আছে বাগানটায়। প্রতিদিন যে যত্ন নেওয়া হয় এই বাগানের তা বেশ ভালোই বোঝা যায়। আমাদের গাড়ি যত এগোতে লাগলো ততই প্রাসাদটা দেখা যেতে লাগলো। হ্যাঁ, রাজপ্রাসাদই বটে। তিনতলা রাজপ্রাসাদের সামনেটা বেশ খানিকটা চওড়া রয়েছে। সামনের দিকে বড় বড় প্রায় 20-22টার মতো জানলা উঁকি মারছে। রেলিংয়ের মতো বড় জায়গাটা এখান থেকেও বেশ দেখা যায়। আমরা যত এগোচ্ছি ততই যেন প্রাসাদটা বড় হয়ে উঠছে। আমরা সামনে যেতেই গাড়োয়ান ঘোষকের মতো করে ঘোষণা করলো, হাভেলি আ গেয়া সাব। হ্যাঁ, হাভেলি শব্দটাই বরং যথেষ্ট। আমরা গাড়ি থেকে নেমে যেতেই গাড়োয়ান এগিয়ে এসে এবার আমাদের ব্যাগগুলো নামালো। আমরা এগিয়ে গেলাম হাভেলির দিকে। মথুরামোহন আমাদের সম্ভাষণ জানালো, আসুন ব্যোমকেশবাবু, আপনাকে কাঞ্চননগরের রাজবাড়িতে সুস্বাগতম। আমরা এগোতে এগোতেই দেখলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছে। তিনি এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি অজয় নারায়ণ। আমি অঘোর নারায়ণের পুত্র। বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছে, আসুন। নমস্কার নমস্কার, আমি মৈনাক রায়। ইনি আমার স্ত্রী অবন্তী রায়, আর ইনি হলেন আমার বন্ধু সমরেশ মজুমদার। আমরা হাভেলির বড় দরজা দিয়ে ঢুকে ভেতরে এগোতে লাগলাম। মথুরামোহন একজনকে ডেকে আমাদের ব্যাগপত্রগুলো গেস্ট হাউসে নিয়ে যেতে বলল। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। আসলে আমাদের এদিকটায় গরমটা বড্ড বেশি, তাই একটু অসুবিধা হবেই। হাঁটতে হাঁটতে আমরা বারান্দার মতো জায়গাটা পেরিয়ে বড় ঘরের মধ্যে এসে পড়লাম। বিশাল বড় একটা ড্রয়িং রুম, দুদিক দিয়ে ঘোরানো সিঁড়ি উপরে উঠে গেছে। ওপরের আর নিচের দেওয়ালে ঝুলছে নানান প্রকৃতি ও মানুষের অবয়ব। গোটা ঘরটা খুব সুন্দর করে সাজানো। কিছু মূর্তি আর বড় বড় মোমবাতির স্ট্যান্ড ঘরের চারপাশে লাগানো আছে। ডান দিকে একটা দরজায় পর্দা ঝোলানো। মাত্র এই একটা ঘর দেখেই বোঝা যাচ্ছে গোটা বাড়িটা কতটা সুন্দর। অজয় নারায়ণ ঘরে আসতেই হাঁক দিলেন, এই কে আছো? একবার বাবাকে ডেকে দাও। বসুন আপনারা। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসুন। আমরা সবাই বসলাম। বলতে লজ্জা নেই, এতটা পথ এসে বেশ ক্লান্ত লাগছে। একটু বিশ্রাম নিতে পারলে বেশ ভালোই হয়। আমরা বসতেই দেখলাম
ওপরের ঘোরানো সিঁড়ি বেয়ে একজন ভদ্রলোক নেমে আসছেন। তাকে আসতে দেখেই ব্যোমকেশ সহ অজয় নারায়ণ উঠে দাঁড়ালো। আমি আর সত্যবতীও তাদের অনুসরণ করলাম। এক পলক দেখেই আর বুঝে নিতে অসুবিধা হলো না যে ইনি রাজা অঘোর নারায়ণ। গায়ের রং বেশ ফর্সা, দীর্ঘ শরীর, লম্বা চওড়া চেহারা, লম্বা চুল ঘাড়ের কাছে এসে পড়ছে। কিছু মানুষের চেহারায় একটা আভিজাত্যের ব্যক্তিত্ব থাকে, আর সেই ব্যক্তিত্বটাই তার চেহারায় ফুটে উঠেছিল। নামতে নামতেই তিনি গম্ভীর অথচ মার্জিত গলায় আমাদের বললেন, নমস্কার মৈনাকবাবু, আপনারা এসে গেছেন দেখছি। আমরা হাত তুলে নমস্কার করলাম। নমস্কার। আপনারা অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত, বিশ্রাম নিন, আপনাদের সাথে পরে কথা বলা যাবে। এই দীনেশ, দীনেশ, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। একটা চাকর গোছের লোক এসে বলল, আসুন আসুন বাবুরা, আপনাদের জিনিসপত্র আমি সব গেস্ট হাউসে রেখে এসেছি, আপনারা আসেন। অঘোর নারায়ণকে আমরা আরেকবার বিদায় জানিয়ে গেস্ট হাউসের দিকে চলে গেলাম। আমাদের দুটো ঘর পাশাপাশি দেওয়া হয়েছে। একটা ঘরে আমি আর অন্য ঘরটায় ব্যোমকেশ আর সত্যবতী। এদিকে সত্যিই বেশ গরম আছে, ঘামে জামা ভিজে একেবারে লেপ্টে আছে। জামা কাপড় বদলে আমরা স্নান সেরে নিলাম। ঘরের সাথেই লাগোয়া বাথরুমে আগে থেকেই জল তোলা ছিল। নিশ্চয়ই আমরা এসেছি বলেই এই ব্যবস্থা। বিছানায় সাদা ধপধপে চাদর পাতা, বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা সবে বুঝেছি এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খোলাই আছে। হো, তুমি? ব্যোমকেশ ঘরে ঢুকে বিছানার একপাশে বসলো। আমি আতশোয়া হয়ে শুয়ে বললাম, ব্যোমকেশ, এই বাড়িটা কিন্তু বেশ বড়, বলো? বেশ একটা রাজার অতিথি অতিথি ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, তা তো হবেই অজিত, স্বয়ং রাজার বাড়ি বলে কথা। সে হোক না, এখন আর রাজত্ব নেই, কিন্তু এক সময় এই রাজবংশের বেশ নাম ডাকছিল এদিকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে এই রাজবংশের প্রত্যক্ষ যোগ ছিল সে সময়। তবে তার বেশিরভাগই উড়ো খবর। শোনা যায় নেতাজি নাকি এই রাজপ্রাসাদে দুদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন। বলো কি ব্যোমকেশ, নেতাজি? তাহলে তো এ বাড়ির একটা আলাদা ইতিহাসও রয়েছে বলতে হবে। এই কারণেই অঘোর নারায়ণ আমায় এই বাড়ির ইতিহাস লেখার ছদ্মবেশ নিয়ে আসতে বলেছেন, যাতে কারুর কোনো সন্দেহ না থাকে। কিন্তু ব্যোমকেশ, বাড়ির সবকিছু দেখে তো বেশ স্বাভাবিকই মনে হলো। তাহলে তোমায় এত জরুরি তলবে ডেকে পাঠানো কেন? তা তো অঘোর নারায়ণ নিজে না বললে জানা যাবে না। এমন সময় দরজায় আবার টোকা পড়ল। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম একজন দাঁড়িয়ে আছে। আপনাদের রাজা মশাই খাবার ঘড়ি যেটি বলেছেন, খাবার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আসছি আমরা, তুমি যাও। আমি মনে মনে স্বস্তি পেলাম। সেই খাবারের কথাই এতক্ষণ মনে এসেছিল। সেই কখন খেয়ে বেরিয়েছি, ট্রেনেও ঠিকমতো খাওয়া হয়নি কিছুই। সেই অদ্ভুত লোকটার কথা আমার আবার হঠাৎ করেই মনে পড়ে গেল। তার সাথে স্টেশনে সেই গরুর গাড়িটার হঠাৎ আক্রমণ। অজিত, চলো হে, রাজার আমন্ত্রণ, আর এবার রাজার ভুরি ভোজের আমন্ত্রণ। দেরি করো না হে। ব্যোমকেশ বেরিয়ে গেল। শুনতে পেলাম তার গলা, সত্য তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। খাবার টেবিলে যে বিশেষ আয়োজন রয়েছে তা আর বলে দেবার অপেক্ষা রাখে না। থরে থরে সাজানো বিভিন্ন খাবার দাবার, কি নেই সেখানে? ভাত, রুটি, পরোটা থেকে মাংস, সবজি, ডিম, পনির, এরপরেও আছে আবার বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা থেকে সন্দেশ, কালোজাম, ল্যাংচা, ক্ষীরকদম, রাবড়ি ইত্যাদি প্রচুর মিষ্টান্ন। আমি, ব্যোমকেশ, সত্যবতী, অজয় নারায়ণ আর মথুরামোহন একসাথে খেতে বসেছি। 4 জন চাকর আমাদের পরিবেশন করছে। একটা ব্যাপার লক্ষ্য করলাম, এ বাড়িতে কিন্তু কোনো মহিলা নেই, অন্তত এখনো পর্যন্ত তো চোখে পড়েনি। খেতে খেতেই অজয় নারায়ণ প্রশ্ন করল, তাহলে মৈনাকবাবু, আপনি কাজ কবে থেকে শুরু করছেন? আমি ভাবছিলাম যে পুজোটা মিটে যাক, তারপর না হয় কাজে হাত দেওয়া যাবে।
তার আগে ভালো করে বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, ওটাই বরং ভালো হবে। পুজোটা মিটে গেলেই তারপর এই বাড়ির ইতিহাস নিয়ে বাবা আপনাকে সব বলে দেবে। আমায় আজই একটা কাজে বেরিয়ে যেতে হবে, ফিরতে 2 দিন তো লাগবেই। তোমায় আবার এর মধ্যে কোথায় যেতে হবে? কই বলনি তো। আরে খবরটা আজকেই এসেছে, রানীগঞ্জের খনিগুলোতে কিছু সমস্যা হচ্ছে, তাই আমায় একবার যেতেই হবে। পুজোর আগেই এসো কিন্তু, নাহলে আমি একা সব দিকটা। আরে একা কোথায়, মথুরামোহন আছে তো, ও সব সামলে নেবে। শেষ কথাটা মথুরামোহনকে উদ্দেশ্য করে তার দিকে তাকিয়ে বলল অজয় নারায়ণ। সব দিকটা আমি ঠিক করেই রেখেছি, কাল সকাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। এসব কাজের আলোচনার কথা আমার শোনার দরকার নেই, তাই আমি মনটা খাওয়ায় নিমজ্জিত করলাম। ঘরে এসে যখন শুলাম তখন পেটের অবস্থা একেবারে যাকে বলে জয় ঢাক। ব্যোমকেশ আমার ঘরে এসে একটা সিগারেট ধরালো। এই অভ্যেসটা ব্যোমকেশের আগেও ছিল, কিন্তু সত্যবতীর বারংবার বারণ আর কলহের ভয় পরিত্যাগ করেছিল। কিন্তু আজ এখানে এসে আবার দেখলাম ধরিয়েছে। আমি বললাম, ব্যোমকেশ, বৌঠান জানতে পারলে কিন্তু আবার কুরুক্ষেত্র বাঁধবে। জানতে পারবে না, ঘুমোচ্ছে। কাল পুজো এ বাড়িতে, আর আজই অজয় নারায়ণ বাড়ি থেকে অন্য কোথাও চলে যাচ্ছে। ব্যাপারটা কেমন লাগছে না? কিচ্ছু লাগছে না অজিত, তুমি এখনই রহস্য তৈরি করে ফেলছো। আগে দাঁড়াও, জানতে দাও, শুনতে দাও, তারপর। এই তুমি কিন্তু আবার কথা ঘুরিয়ে যাচ্ছ ব্যোমকেশ। দেখো, আমি কিন্তু তোমায় খুব ভালো করেই চিনি। হ্যাঁ, রহস্যের গন্ধ তুমি পাওনি সেটা আমায় মানতে হবে। উফ অজিত অজিত, আচ্ছা তুমি জিতলে, আমি না হয় হারলাম। ব্যোমকেশ, অঘোর নারায়ণের সাথে এবার কথা বলতে হবে তো নাকি? দেখি মহারাজের কখন সময় হয়। অবশেষে মহারাজের সময় হলো। প্রায় ঘন্টা 3 পরে আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ চলে যেতেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। টোকা পড়ার শব্দে আমি উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে আছে। মহারাজের তলব এসেছে, চলো যাওয়া যাক। বৌঠান কোথায়? ঘুমাচ্ছে। এ কিন্তু ভারী অন্যায়। মহারাজ যাকে আমন্ত্রণ করলেন তাকে না নিয়েই তুমি মন্ত্রণা কক্ষে চলেছ। ব্যোমকেশ হাসল, সাথে আমিও। এবার দোতলার রেলিংয়ের সামনে লম্বা টানা বারান্দা আছে। রেলিংয়ের উঁচু জানালাগুলো বেশ বড়, সাধারণ দেওয়াল নয়, উঁচু নিচু সব দিকটাই দেওয়াল, আর তার মাঝে সমান দূরত্ব বরাবর জানালাগুলো। দোতলার বারান্দার সামনেই মথুরামোহন দাঁড়িয়েছিল। আমাদের দেখেই বলল, আসুন, অঘোর নারায়ণ বাবু আপনাদের জন্য অপেক্ষা করছেন। আমরা ঘরে ঢুকতেই দেখি অঘোর নারায়ণ বাবু বসে আছেন একটা গদি লাগানো চেয়ারে। তার সামনে 3টে চেয়ার পাতা আছে। তিনি আমাদেরকে ইশারায় বসতে বললেন। আমরা 3টে নরম গদি লাগানো চেয়ারে বসলাম। আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি তো? একদমই না। পরিচয় করিয়ে দিই, ইনি আমার বন্ধু আর সহকারী অজিত। নমস্কার অজিত বাবু, আপনাদের এত দূর ডেকে এনে সত্যিই কষ্ট দিলাম। তবে যে সমস্যায় আমি আছি তাতে একমাত্র আপনিই আমায় সাহায্য করতে পারেন। আপনি নিঃসংকোচে বলুন, আমার দ্বারা সম্ভব হলে আমি অবশ্যই চেষ্টা করব। অঘোর নারায়ণ বাবু একবার মথুরামোহনের দিকে তাকালেন। মথুরামোহন একবার হাসল, তারপর বলল, আপনি সবটা বলুন ওনাকে, আর তার আগে ওই ব্যাপারটা। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনাকে যে চিঠিটা পাঠানো হয়েছিল তা দেখে আপনার কি কি ধারণা হয়েছে? ব্যোমকেশ হাসল। আমি বুঝলাম অঘোর নারায়ণ বাবু ব্যোমকেশের পরীক্ষা নিচ্ছে। কিন্তু ব্যোমকেশ, যে কোনো পরীক্ষা তা যদি বুদ্ধির হয় তাহলে সে উতরাবেই, আমি নিশ্চিত সে বিষয়ে। আগে 3টে ব্যাপার জেনেছি। প্রথমত, চিঠিটা কোনো সাধারণ কাগজে লেখা হয়নি,
ওই ধরনের কাগজ একমাত্র ব্যবহার করা হয় টাকা ছাপানোর কাজে। সচরাচর এরকম কাগজ পাওয়া যায় না। দ্বিতীয়ত, চিঠিটা যিনি লিখেছেন অর্থাৎ মথুরা মোহনবাবু হয়তো শুনে শুনে লিখেছেন, কারণ বক্তা যখন যা বলেছেন তিনি তাই লিখেছেন। আর তৃতীয় যেটা, সেটা আপনাদের অজানা, কারণ চিঠিটা আপনার হাত থেকে আমার হাতে আসার আগেই একবার অন্য কারোর হাতে পড়েছে। আর কিছু জানার আছে আপনার? অঘোর নারায়ণবাবুর মুখটা কেমন যেন বদলে গেল। তিনি মথুরা মোহনের দিকে তাকালেন। মথুরা মোহনও কেমন যেন অবাক হয়ে বললেন, কিন্তু আমি তো চিঠিটা নিজেই পিয়নকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে খুব সোজা, মাঝখানে কেউ চিঠিটা খুলে পড়েছে আর তারপরে আবার ভালোভাবে বন্ধ করে আমায় পাঠিয়েছে। এ কথা পিয়নকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, কারণ খুব সামান্য কয়েকটা যা কারণ আছে, সত্যিটা বোঝার জন্য তা যথেষ্ট প্রমাণ নয়। এবার আপনি বলুন। আমাদের এ বাড়িটা দেখেই বুঝতে পারছেন এ বাড়ির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এ বাড়ি তৈরি হয়েছে আজ থেকে প্রায় 200 বছরের চেয়েও বেশি আগে। সেই সময় রাজা ছিলেন আমাদের পরলোকগত পূর্বপুরুষ কন্দর্প নারায়ণ রায়। তার আমলে এ অঞ্চলে আমাদের রাজত্ব চলত। ওই সে আমলে যেমন হয় আর কি, যে রাজা হবে সে হবে অত্যাচারী আর স্বৈরাচারী। কিন্তু কন্দর্প নারায়ণের সেরকম কোনো বদভ্যাস ছিল না। তার বদলে ছিল অন্য এক বদভ্যাস। তার রাজত্বে সুন্দরী যুবতী নারী কিংবা বিবাহিতা রমণী তার নজরে পড়লেই তাকে রাজার চাই। তাকে নিজের শয্যাসঙ্গী বানানোর জন্য এমন কিছু নেই যে সে তা করত না। অথচ অন্যদিকে তার মন ছিল দরাজ। তার প্রজাদের যে কোনো সমস্যায় সে যথাসাধ্য সাহায্য করত। মানে একদিকে যেমন নারী অত্যাচারে পাপ সঞ্চয় করত, তেমনি একদিকে সে পাপ ধুয়ে ফেলতে চাইতো ভালো কাজ করে। এভাবেই একবার একটা ঘটনা ঘটল যা রাজার মনকে সম্পূর্ণ বদলে দিল। তার রাজত্বে এক ব্রাহ্মণ পরিবার ছিল। তাদের বড় ছেলে সদ্য বিয়ে হয়েছে। রাজার কয়েকজন গুপ্তচর ছিল যারা এসব গুচ্ছ খবর এনে দিত তাকে। সেভাবেই সেই নতুন বিয়ে করা ব্রাহ্মণের পুত্রবধূর খবর এনে দিল এক গুপ্তচর। রাজা সেদিনই তার রক্ষীদের পাঠিয়ে দিলেন সে বাড়ির উদ্দেশ্যে। তাদের উপর নির্দেশ ছিল বিবাহিত মহিলাটিকে নিয়ে আসার, কিন্তু সামান্য এক ব্রাহ্মণ পুত্র যে রাজার আদেশ অমান্য করবে তা রাজা স্বপ্নেও ভাবেনি। আদেশ অমান্য তো করলই, উল্টে রাজার এক রক্ষীর মাথায় বসিয়ে দিল লাঠির ঘা। বাকি রক্ষীরা ফিরে এসে রাজাকে জানালো সে কথা। রাজার আগে জ্ঞান শূন্য হয়ে গেলেন সে বাড়িতে, সাথে অনেক লোকজন। কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তার বাক রুদ্ধ হয়ে গেল। বন্ধ ঘরের ভিতর থেকে পাওয়া গেল পুত্র আর পুত্রবধূর ঝুলন্ত দেহ। রাজা ফিরে এলেন। ব্রাহ্মণ তখন বাড়িতে ছিল না। এসে এসব দেখে সে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতেই অভিশাপ দিল যে রাজা যে কারণে এভাবে অকথ্য অত্যাচার করছে সবার উপরে, ঠিক সেভাবেই তার মৃত্যু হবে। রাজা কিন্তু এরপর কেমন বদলে গেলেন। নিজের ঘরেই থাকতেন, খুব প্রয়োজন না হলে সভাতেও যেতেন না। মন্ত্রী সুবোধ শর্মাই রাজ্যপাট চালাতে লাগলেন। হঠাৎ একদিন রাজার ঘরেই তার মৃতদেহ পাওয়া গেল। তার পুরুষাঙ্গ কেউ যেন বিপুল আক্রোশে ছিন্ন ভিন্ন করেছে। রক্তক্ষরণ হয়েই তার মৃত্যু হয়েছে। রানী মৈত্রী কান্নায় ভেঙে পড়লেন, তবে সবই ভবিতব্য মেনে নিয়ে রাজ্যপাটে মন দিলেন। তার সন্তান সমন নারায়ণ হলেন পরের রাজা। সমন নারায়ণ ছিলেন বাবার মতোই প্রজাভক্ত, তাই সে আড়ালে আবডালে মদত দিতে লাগলো স্বাধীনতা সংগ্রামীদের। কন্দর্প নারায়ণের আমলে তিনি শেষের দিকে ইংরেজ আর বিপ্লবী দুইকেই সাহায্য করলেও সমন নারায়ণ ছিলেন একতরফা। কিন্তু যতই ইংরেজদের শক্তি বাড়তে লাগলো ততই তিনি চিন্তায় পড়লেন। তাই ইংরেজদের সাথে ব্যবসা করে তাদের আস্থাভাজন হলেন। এভাবেই চলছিল। এর মাঝেই একদিন এ বাড়িতে এসে পৌঁছলেন স্বয়ং নেতাজি। এক রাত ছিলেন তিনি। অনেক কথাবার্তা হয় তাদের মধ্যে। শোনা যায় তিনি যাবার আগে একজনকে রেখে গেছিলেন এ বাড়িতে। সে একটা যন্ত্র বানিয়েছিল, যাকে বলা যায় টাকা ছাপানোর যন্ত্র।
সেই যন্ত্রের মাধ্যমে নতুন ভারতীয় টাকা বানিয়ে তা কাজে লাগানো হবে যুদ্ধের কাজে, এই ছিল পরিকল্পনা। কিন্তু কোনো এক বিশ্বাসঘাতকের কাছে পাওয়া খবরে ইংরেজরা হামলা চালায় বাড়িতে। তারপর থেকেই সেই ব্যক্তি কিংবা যন্ত্র যেন ভোজবাজির মতো হারিয়ে যায়। আর সমর নারায়ণ কিছুদিনের মধ্যে মারা যান অজ্ঞাত আততায়ীর হাতে। তারপর রাজা হন তার পুত্র অভয় নারায়ণ। তবে তার আমলে তেমন কিছু রদবদল হয়, ধীরে ধীরে রাজত্ব হারায় সে। তারপর জমানো অর্থ আর ব্যবসা নিয়েই টিকে আছে রাজত্ব। তারপর এখন আমি। কিন্তু কিন্তু এ তো গেল গল্প কথা। এখন আসল সমস্যা হলো, কিছুদিন আগে আমার কিছু টাকার মাঝে পাওয়া যায় একটা জাল নোট। প্রথমে সেটা নজরে আসে আমাদের নায়েবের চোখে। সেটা তিনি আমায় দেখাতে আমার মনে হয় ব্যাপারটা দেখা দরকার। আর দেখতে গিয়ে দেখি একটা নয়, আসল টাকার সাথে আছে অনেক নকল টাকা। তখনই আমার মনে আসে সেই যন্ত্রের কথা। জানি সেই যন্ত্রে এই নোট ছাপা সম্ভব নয়, কিন্তু সেই যন্ত্র এবারেই কোথাও আছে। আর তা যদি থাকে ব্যোমকেশবাবু, তার ঐতিহাসিক গুরুত্ব যে কত হবে তা আপনি জানেন। তাই আমি চাই আপনি সেই যন্ত্রের খোঁজ করুন, আর তার সাথে এই নকল নোটের ব্যাপারটা। আপনাদের আয়ের উৎসটা যদি আমাকে একবার বলেন। রানীগঞ্জের কয়লা খনি আমাদের লিজে নেওয়া আছে, সেখান থেকে মাসে মোটা টাকা আসে। বাকি যা জমানো অর্থ আছে তাতে বেশ ভালোভাবেই চলে যাবে দুপুরুষ। কালকে তো পুজো, আপনারা তার প্রস্তুতি নিন। আমি না হয় বাড়িটা ঘুরে দেখি একবার, তারপর আপনাকে জানাবো। আপনি যা ভালো মনে করেন। তবে নকল টাকার ব্যাপারটা জানাজানি হলে সমস্যায় পড়তে হবে আমাকেও, তাই সেটাও দেখবেন। এবার তাহলে উঠি অঘোর নারায়ণ বাবু। অজিত, চলো হে। আমার ঘরে এসে ব্যোমকেশকে বললাম, তাহলে অনেক বছর পুরনো একটা টাকা ছাপানোর যন্ত্র খুঁজতে আমাদের এখানে আসা। তাই তো মনে হচ্ছে অজিত। রাজামশাইয়ের যখন আদেশ বা অনুরোধ, যাই ভাবু তা এই, তাহলে তা তো করতেই হবে। কিন্তু কিভাবে খুঁজবে, মানে কোথা থেকে শুরু করবে? অঘোর নারায়ণের কথায় মনে হলো সেটা যেভাবেই হোক না কেন এই বাড়িতেই কোথাও আছে। তা নিশ্চিত না হলে অঘোর নারায়ণ এত জোর দিয়ে তা বলতো না। আচ্ছা, এ তো গুপ্তধনের মতো হয়ে গেল প্রায়। ইতিহাস জড়িয়ে রাখা গুপ্তধনের মতো একটা টাকা ছাপানোর কল। হ্যাঁ অজিত, এবার একদম অন্যরকম রহস্য। চ্যালেঞ্জটা বেশ জমবে বলে মনে হচ্ছে। আমি বুঝলাম কেসটা ব্যোমকেশের বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে যখন তাতে লেগে আছে ইতিহাসের পুরনো গন্ধ। এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। আমি সাড়া দিতেই ওপাশ থেকে সত্যবতী বলল, ঠাকুরপো, সে কোথায় গেল? আজ রাজবাড়িতে মহালক্ষ্মী পুজো, সকাল থেকে তাই সবাই ব্যস্ত। অজয় নারায়ণ বাবু এখনো ফেরেননি, তাই মথুরামোহন বাবুকেই সবটা দেখতে হচ্ছে। আসলে আগে থেকেই সবটা সাজানো যেত, কিন্তু গতকাল ছিল শনিবার। এই দিনে পুজোর কোনো জিনিসপত্র বাড়িতে ঢুকবে না, অঘোর নারায়ণ বাবুর কড়া আদেশ ছিল। তাই আজ সকাল থেকেই এত ব্যস্ততা। অঘোর নারায়ণ বাবু উঠোনের একপাশে চেয়ার নিয়ে বসেছিলেন। মথুরামোহন বাবু একবার এপাশে তো একবার ওপাশে। ব্যোমকেশকেও দেখি মাঝে মাঝে কিছু নির্দেশ দিচ্ছে কাজের লোকগুলোকে। বাড়িতে শামিয়ানা খাটানো হয়েছে, ফুল দিয়ে গোটা বাড়ি সাজানো। উঠোনের একপাশে মহালক্ষ্মীর মূর্তি বসানো আছে। পুজোর জন্য গোটা জায়গা সাজাতে সাজাতেই গোটা সকালবেলাটাই কেটে গেল। আমরা এর মাঝেই সকালের জল খাবার সেরে ফেলেছি। দুপুরে স্নান সেরে যখন বাইরে এসে দাঁড়ালাম, গোটা রাজবাড়ি তখন ফুল দিয়ে সাজানো হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি
ঠিক তখনই গেটের কাছ থেকে অজয় নারায়ণ বাবুকে আসতে দেখা গেল। আমায় দেখেই তিনি বললেন, বাহ, তাহলে বাড়ি সাজানো হয়ে গেল। আমি তো ভাবছিলাম আমায় এসে আবার হাত লাগাতে হবে। অজয় নারায়ণের হাতে একটা অ্যাটাচি কেস। আমি বললাম, আপনারা তো দেরি হলো ফিরতে। আরে ওদিকে মজুরদের একটা সমস্যা চলছিল, মিটিয়ে না এলে ওরা কাজ বলছে বন্ধ করে দেবে। আর একদিন কাজ বন্ধ মানে কত টাকা লস আপনি বুঝুন। সে কি, কেন? আরে আর বলবেন না, কয়েকদিন আগে মজুরদের মজুরি দেওয়া হয়েছিল, মানে 2 বার করে দেওয়া হয় মাসে আর কি। তো তারা নাকি দোকান বাজার করতে গিয়ে দেখছে আসল নোটের সাথে তাদের কিছু জাল নোট দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা একেবারেই অসম্ভব, কারণ আমি নিজেই সব টাকা পয়সা হিসাব করে দিয়ে আসি, তারপর ওই রঞ্জনলাল ও ওদের ডেকে দিয়ে দেয়। ব্যাপারটা খুবই রহস্যময়, বুঝলেন। আমি মনে মনে ভাবলাম, তাহলে অঘোরনারায়ণ ভুল কিছু বলেনি। তার হাতে যে জাল নোট এসেছে তাই হয়তো কারখানার মজুরদের হাতেও গেছে। ব্যাপারটা ব্যোমকেশকে জানানো দরকার। অজয় নারায়ণ বাড়িতে ঢুকে গেলেন। আমি ব্যোমকেশের খোঁজে তার ঘরের দিকে গেলাম। দরজার বাইরে থেকে শুনলাম, কাজ আর কাজ। কোথায় ভাবলাম রাজবাড়িতে বেড়াতে এসে একটু আমাদের মতন করে সময় কাটাবো, তা নয়, আবার সেই তদন্ত। আহা, মন খারাপ করছো কেন সত্য? তুমিই তো আমার সেই রহস্য যা আমি আজ পর্যন্ত সমাধান করতে পারিনি। থাক, তোমার ওই কথার জালে তুমি অপরাধী ধরো কি, আমায় ধরতে পারবে না। একবার ধরেছি যখন, এত সহজে ছাড়ছি না। এরকম একটা প্রেমের মুহূর্তে আমার যদিও ওদেরকে বিরক্ত করার ইচ্ছে ছিল না, তবুও এই মুহূর্তে ব্যোমকেশকে খবরটা জানানো বিশেষ দরকার। আমি তাই দরজায় টোকা দিলাম। ব্যোমকেশ ভেতর থেকে উত্তর দিল, এই সময় অজিত, কোনো খবর আছে নাকি? আমি অবাক হলাম। দরজা খুলে ব্যোমকেশ আবার বিছানায় গিয়ে বসলো। সত্যবতী একপাশে বসে আছে। তুমি কি করে বুঝলে আমি এসেছি? অন্য কেউও তো হতে পারতো। হতেই পারতো, যদি না কি? কথাটা আর শেষ হলো না, তার আগেই একজন চাকর এসে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ, আপনাদের রাজামশাই ডাকছেন, শিগগির চলুন, মথুরা মোহন বাবু সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। আমরা হন্তদন্ত হয়ে দৌড়লাম সেদিকে। দেখি বড় হলঘরের চেয়ারে মথুরা মোহনবাবু বসে আছেন। তার জ্ঞান নেই, মাথার এক পাশ দিয়ে রক্ত বেয়ে নামছে। অঘোর নারায়ণবাবু হতভম্ব হয়ে আছেন। অজয় নারায়ণ হাতে তুলো আর ডেটল দিয়ে মাথার ক্ষত পরিষ্কার করে দিচ্ছেন। আমরা যেতেই অঘোর নারায়ণবাবু বললেন, কিভাবে কি হলো জানি না, আমি বাইরে থেকে ঢুকে দেখি মথুরামোহন মেঝেতে পড়ে আছে। আরে আমিও তো নিজের ঘর থেকে বাইরে আসছিলাম, দেখলাম একটা চিৎকার। শুনে ছুটে এসে দেখছি ওই মথুরামোহন বাবু সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ছে। মথুরামোহনের জ্ঞান এসেছে। সে বলছে তাকে কেউ যেন একজন ধাক্কা দিয়েছিল, তবে তার মাথায় অনেকখানি চোট লেগেছে, তাই সে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। দেরি করা ঠিক হবে না, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়ি বার করতে বলো, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। গাড়িতে করে মথুরামোহন বাবুকে নিয়ে অজয় নারায়ণ চলে গেলেন। ব্যোমকেশ যেতে চেয়েছিল, কিন্তু অজয় নারায়ণ বাবু আপত্তি করলেন। বাড়ির এত সুন্দর একটা পরিবেশ মুহূর্তে যেন কেমন বিষাদে বদলে গেল। আমি আমাদের ঘরে যেতে যেতেই ব্যোমকেশকে বললাম, ইস, অজয় নারায়ণ বাবু একটা কাপড় কিংবা অন্য কিছু নিয়ে গেলেন না, সারা রাস্তা রক্ত পড়তে পড়তে যাবে। আমার এই কথাতে ব্যোমকেশ একবার দেখলাম থমকে গেল। আমায় বলল, কি বললে অজিত? আরেকবার বলো। হ্যাঁ, কি বললাম? বললাম যে একটা কাপড় বা কিছু রক্ত বন্ধ করার জন্য নিয়ে যাওয়া দরকার ছিল। ব্যোমকেশ এবার উত্তেজিত হয়ে আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, অজিত 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 অজিত, তুমিও তো মথুরামোহন বাবুকে তুলে দিচ্ছিলে গাড়িতে, তখন কি তার মাথা থেকে নতুন করে রক্ত পড়ছিল? এই এসব তুমি কি বলছো ব্যোমকেশ? নতুন করে রক্ত পড়া মানেটা কি? তুমি এখনো বুঝতে পারছো না অজিত? আচ্ছা আমায় বলো,
মথুরা মোহনের পড়ে যাওয়ার চিৎকার কে শুনেছে? অজয় নারায়ণ বাবু। বাড়িতে এত লোক থাকতে একমাত্র অজয় নারায়ণ বাবুই কেন তা শুনতে পেলেন? আর ঠিক সেই সময় সেখানে তিনি উপস্থিত হলেনই বা কি করে? সে তো নিজের ঘর থেকে বাইরে আসছিল। না অজিত, না, সবটাই আমাদের দেখানোর জন্য। কিছু একটা এ বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার ছিল অজিত, তার জন্য এই নাটকটা। কি বলছো ব্যোমকেশ? হ্যাঁ অজিত, তাই। চলো চলো একবার হল ঘরে চলো। হল ঘরে এখন আর কেউ নেই। অঘোর নারায়ণ তার নিজের ঘরে চলে গেছেন। একজন চাকর ওপরে সিঁড়ি থেকে নেমে নিচে আসছিল, তার হাতে একটা কাপড় রয়েছে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ঠিক যেখানে মথুরা মোহন বাবু পড়েছিলেন সেখানে গিয়ে দাঁড়ালো। চাকরটি ব্যোমকেশকে দেখে একটু অবাক হয়ে তাকাতেই ব্যোমকেশ প্রশ্ন করলো, আচ্ছা, এই জায়গাটা কি তুমি পরিষ্কার করেছো? না বাবু, আমি তো এই এলাম সিঁড়ির উপর থেকে। রাজা মশাই আসলে সিঁড়িটা মুছে দিতে বললেন তো। কিন্তু এই একটা জায়গায় সামান্য রক্ত ছাড়া আর কোথাও তো রক্ত নেই। চাকর অবাক হয়ে মাথা চুলকালো, তারপর বলল, তাই তো বাবু, এটা তো খেয়াল করিনি। ব্যোমকেশ আমার দিকে এগিয়ে এলো। অত উঁচু সিঁড়ি দিয়ে মথুরা মোহন বাবু পড়লেন, অথচ রক্ত শুধু এই এক জায়গায়, তাও সামান্য। এত রক্ত বেরোলো অথচ সবটাই পড়লো কাপড়ে। ব্যাপারটা আমায় ভাবাচ্ছে অজিত। আমার হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল, অজয় নারায়ণ যখন বাড়িতে এসেছিলেন তখন তার হাতে একটা অ্যাটাচি ছিল। সেই অ্যাটাচিটার কথাই আমি ব্যোমকেশকে বলতে গেছিলাম। ব্যোমকেশ, অজয় নারায়ণ যখন এ বাড়িতে ফিরেছিল তখন তার হাতে একটা অ্যাটাচি কেস ছিল। অজয় নারায়ণ গাড়িতে যাবার সময় তার পাশে আমি একটা অ্যাটাচি দেখেছি। আমি ভাবলাম হয়তো ওটা গাড়িতেই ছিল, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তা নয়। এমন সময় অঘোর নারায়ণ ঘরে এলেন, আমাদের বললেন, ব্যোমকেশবাবু, আপনারা এখানে? হ্যাঁ রাজামশাই, একটা ব্যাপারে একটু খটকা থেকে যাচ্ছে। সে কি? এমন একটা খারাপ মুহূর্তে আপনার কি নিয়ে খটকা লাগছে? ক্ষমা করবেন আমাকে, তবে আমার মনে হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা একটা সাজানো ঘটনা মাত্র। ভেবে দেখুন, বাড়িতে এত লোক থাকতে মথুরা মোহন বাবুর চিৎকার একমাত্র শুনলেন অজয় নারায়ণ বাবুই। আরেকটা ব্যাপার, মথুরা মোহন বাবুর মাথা থেকে এত রক্ত বেরোলো অথচ তার দাগ মেঝেতে নেই। ব্যাপারটা ঠিক মিলছে না অঘোর নারায়ণ বাবু। অঘোর নারায়ণ বাবু যেন ব্যোমকেশের কথার ইশারাটা ধরতে পারলেন। তিনি তাই বললেন, আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশবাবু? এরকম একটা নাটক করে ওরা কি করতে চাইবে? ব্যোমকেশের গলা শান্ত কিন্তু বেশ তীক্ষ্ণ। এই বাড়ি থেকে এমন কিছু একটা বাইরে বের করা দরকার ছিল যেটা হয়তো আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া যেত না। যদি তাই হয় তাহলে এখন কি করণীয় ব্যোমকেশবাবু? আমাদের এক্ষুনি বেরোতে হবে, গাড়ি বার করতে বলুন। অঘোর নারায়ণের কথায় একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে পড়ল। আমি, ব্যোমকেশ আর সেই গাড়োয়ান যে আমাদের স্টেশন থেকে আনতে গেছিল। ঘোড়ার খুঁড়ের টকটক শব্দ আমার বুকের ভিতর বাজতে লাগলো। একটা নিখুঁত অভিনয় আমরা সবাই এতক্ষণ দেখলাম, অথচ একবারের জন্য ধরতে পারলাম না। ব্যোমকেশ যদি ব্যাপারটা না বুঝতে পারতো তাহলে হয়তো আর। আমাদের গাড়িটা দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল। ব্যোমকেশ বারবার নিজের হাতের ওপর অন্য হাত দিয়ে ঘুষি মারছে আর বলছে, আগে কেন ব্যাপারটা ধরতে পারলাম না আমি? বড্ড দেরি হয়ে গেল। রাজবাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম। আদৌ জানি না যে কোন দিকে যেতে হবে। একটা বড় রাস্তার মোড়ের কাছে এসে গাড়োয়ান থেমে জানতে চাইল, বাবু, এবার কোন দিকে যাব? ব্যোমকেশ অন্যমনস্ক ভাবে কিছু একটা ভাবছিল। তার মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। কপালের স্পষ্ট হয়ে আসা ভাঁজের আড়ালে থাকা মুখটা আমার বড্ড চেনা লাগছে। আমি তাকে একটা ধাক্কা দিলাম। গাড়োয়ান আবার জানতে চাইল, বাবু, এবার কোন দিকে যেতে হবে? রাজামশাইয়ের কয়লা খনি কোন দিকে তুমি জানো? হ্যাঁ বাবু, জানি। সেদিকেই যাই তাহলে। হ্যাঁ চলো, তবে যতটা সম্ভব দ্রুত চলো।
আমাদের হাতে সময় কম। গাড়োয়ান ঘোড়ার গাড়িটাকে বাঁদিকে ঘোরালো। আগের চেয়ে দ্রুত বেগে এখন গাড়িটা চলছে। হাওয়া কেটে সপাং সপাং শব্দে ঘোড়ার পিঠের ওপর চাবুক পড়ছে আর ঘোড়া ছুটছে। বেশি দূর যেতে হলো না, তার আগেই একটা ঘোড়ার গাড়ি দেখা গেল, কিন্তু দূর থেকে ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। গাড়িটা দেখেই ব্যোমকেশ বলে উঠল, জোরে চালাও, জোরে চালাও, ওই গাড়িটাকে আমাদের ধরতেই হবে। গাড়োয়ান যেন আমাদের হাবভাবে বেশ একটা রহস্যের গন্ধ পেয়েছে। অভিজ্ঞ গাড়োয়ান বুঝতে পারল কিছু একটা হতে চলেছে, তাই সেও রুদ্ধশ্বাসে একটাও কথা না বলে গাড়ি চালাতে লাগলো। যে রাস্তা দিয়ে আমাদের গাড়িটা চলছে তা মাটির টানা রাস্তা। লম্বা বড় রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে টক টক শব্দে আমাদের ঘোড়ার গাড়িটা পাল্লা দিচ্ছে সামনের গাড়িটাকে। কিন্তু সেই গাড়িটা অজয় নারায়ণের গাড়ি নয়, কারণ এই গাড়িতে মাত্র একজন যাত্রী রয়েছে, আর সেও সামনের গাড়োয়ানের কাছে ঝুঁকে পড়ে কি সব যেন তাকে নির্দেশ দিচ্ছে। ব্যোমকেশ দেখলাম হতাশ হয়ে পড়ল। ডান হাত দিয়ে বাঁ হাতের ওপরে একটা ঘুষি মেরে বলল, হাতছাড়া হয়ে গেল অজিত, হাতছাড়া হয়ে গেল। কোনো প্রমাণ ছাড়া ওদের ধরা যে অসম্ভব। আমি কিন্তু সামনের দিকে তাকিয়ে লোকটাকে দেখার চেষ্টা করছিলাম। এতক্ষণে আরেকটু কাছে চলে এসেছে অন্য গাড়িটা। ঘোড়ার গাড়ির শব্দেই হয়তো লোকটা পিছনে তাকালো। আমি লোকটার মুখটা দেখে হঠাৎ চমকে উঠলাম। এ তো সেই লোকটা যে ব্যোমকেশের দিকে তাকিয়ে তাকে চেনার কথা বলেছিল। এবার লোকটিও আমাদেরকে দেখতে পেয়েছে। গাড়োয়ানকে বলে গাড়ির গতি কমাতে বললেন মনে হলো। আমরা প্রায় তার পাশাপাশি পৌঁছে যেতেই তিনি বললেন, আপনারা এখানে? হ্যাঁ, একটা গাড়ির পিছু করতে করতে আমরা এখানে এসেছি। আপনি এখানে কেন? আপনি ব্যোমকেশ বক্সী না? ট্রেনে আপনাকে চিনতে পারি, এখন বেশ চেনা যাচ্ছে। যাবে, আপনি কি কোনো ঘোড়ার গাড়ি পিছু করছেন? হ্যাঁ, আপনি দেখেছেন দুজন ছিল গাড়িতে। আমিও সেই গাড়িতে পিছু করছি, তবে এখন সেই গাড়িতে দুজন নয়, তিনজন আছে, ওই দেখুন। এতক্ষণ ভদ্রলোকের দিকে তাকিয়ে কথা বলায় আমরা সামনে দেখিনি। এবার দেখলাম অনেকটা দূরে আমাদের আগে একটা গাড়ি এগিয়ে যাচ্ছে। অত দূর থেকেও স্পষ্ট দেখা যায় তাতে তিনজনের মূর্তি রয়েছে। আপনি ওদের পিছনে ধাওয়া করেছেন কেন? আপনি আমায় চিনবেন না ব্যোমকেশ বাবু, আমি আপনাকে চিনি। ভিক্টোরিয়ার কাছে সেই লেখকদের মৃত্যুর কেসটায় আপনি যখন তদন্ত করছিলেন, ওখানে আমি ছিলাম। বর্ধমান আর রানীগঞ্জের এলাকায় একটা জাল নোটিশ চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই কেসের ব্যাপারেই আমি এখানে এসেছি। ট্রেনে সেই যে লোকটা আপনার বন্ধুর পাশে বসেছিল, সে মাঝপথে নেমে গিয়ে অন্য কামরায় ওঠে। আমিও তার পিছু পিছু নেমে যাই। তখনও বুঝিনি আপনি ব্যোমকেশ বক্সী, আর মনে হচ্ছিল আপনি ব্যাপারটা গোপন করতে চাইছেন, তাই আর ঘাটায়নি। আপনি কি রাজবাড়ির উপর নজর রাখছিলেন? রাজবাড়ি কই না তো। আমি ট্রেনের সেই লোকটাকে অনুসরণ করছি দুদিন পরে, কিন্তু হঠাৎ সে আমার চোখে ধুলো দিয়ে সরে পড়ে। আজ আবার দেখলাম সে একটা ঘোড়ার গাড়িতে উঠছে, তাই ফলো করলাম। ব্যোমকেশের মুখে কেমন যেন একটা অদ্ভুত হাসি। ওই গাড়িতে কে আছে জানেন? কে আছে বলুন তো? কাঞ্চনগড়ের রাজার একমাত্র ছেলে অজয় নারায়ণ আর তার সহকারী মথুরামোহন দাস। আর আমার ধারণা যদি সঠিক হয় তাহলে যাকে আপনি ফলো করছেন সে দাবার সৈন্য মাত্র। আসল রাজা আর মন্ত্রী ওই দুজন। সর্বনাশ, তাহলে রাজার ছেলেই পালের গোদা? আপনি ভুলে যাচ্ছেন রাজার রাজা নেই, তাই এসব কথা আমি এক মনে বসে বসে শুনছি। আমাদের গাড়িটা প্রায় কাছাকাছি চলে এসেছে। হঠাৎ একটা কি যেন এসে আমাদের গাড়ির গায়ে লাগলো। ভদ্রলোক আমাদের উদ্দেশ্যে বললেন, সাবধান, ওরা আমাদের দেখতে পেয়েছে, গুলি ছুটছে। মুহূর্তে আমরা মাথা নিচু করে ফেললাম। এবার ব্যোমকেশ আর সেই ভদ্রলোক নিজের পকেট থেকে বন্দুক বার করেছে। ব্যোমকেশ চেঁচিয়ে উঠে গাড়োয়ান দুজনকে একটু দূরে দূরে গাড়ি চালাতে বলল। রাস্তার দুদিকে চলে যাও দুজন, যতটা সম্ভব মাথা নিচু করে থাকো। আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে এই লড়াই দেখতে লাগলাম।
একটা গুলি আচমকা ছুটে এসে আমাদের গাড়ির ছাউনি ফুটো করে দিল। সামনের গাড়িটা দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি দুটো প্রাণপণে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের গাড়ির গাড়োয়ান হাঁপাতে হাঁপাতে বলল, বাবু সামনে না বাঁদিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে গেলে ওই গাড়িটার আগে আমরা পৌঁছে যাব। সোজা রাস্তাটা আরেকটু গিয়ে ওই বাঁদিকেই বাঁক নেবে, যাবো? ভদ্রলোক অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর, যার নাম পরে জেনেছিলাম অখিলেশ বর্মন, তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনি বাঁদিকের রাস্তা ধরে যান। যদি সামনে থেকে আটকাতে পারেন, এভাবে পিছন থেকে খুব কাছে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আপনি যাবেন নাকি আমি যাব? আপনি ওদের পিছু করুন, তবে সাবধানে, আমিই যাচ্ছি। আমাদের গাড়িটা রাস্তা থেকে বাঁদিকে বাঁক নিল। ব্যোমকেশ পিস্তল হাতে গাড়ির মধ্যে আধ বসা হয়ে বসেছিল। গাড়ির খোলের যেখানে গুলি লেগেছিল সেখান দিয়ে তীব্র হাওয়া ঢুকছে। এতক্ষণ ধরে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করিনি তা হলো আকাশ কালো করে মেঘ জমে এসেছে। বেশ কয়েক ফোঁটা বৃষ্টি গাড়ির ওপর পড়ল। তারপর কিছু বোঝার আগেই হুড়মুড় করে বৃষ্টি নেমে এলো। মাটির রাস্তা বৃষ্টির জলে ক্রমশ পিছল হয়ে যাচ্ছে। ব্যোমকেশ বলল, সাবধানে। কিচ্ছু ভাববেন না বাবু, আজ 30 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। আর কোনো কথা নয়। বৃষ্টির জলে আমরা ক্রমাগত ভিজে যাচ্ছি। ঘোড়াগুলো যেন ক্লান্ত হয়ে আসছে এবার। তারা মাঝে মাঝেই ভিজতে ভিজতেই ডেকে উঠছে। দারোয়ান শক্ত হাতে লাগাম ধরে আছে, আর চাবুক চালাচ্ছে না। ব্যোমকেশ সোজা সামনের দিকে তাকিয়ে আছে। সে যেন কিছু একটার জন্য অপেক্ষা করছে। কিছু যেন একটা এবার হতে চলেছে। রাস্তার বাঁকটা এখান থেকেই দেখা যাচ্ছে। এখনো প্রায় 20 হাত দূরে রয়েছে। সেদিকে তাকিয়ে যেন ব্যোমকেশ বুঝে নিতে চাইছে অজয় নারায়ণের গাড়িটা আগে চলে গেছে নাকি। আমাদের গাড়িটা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন আমার বুকের মধ্যে ঘোড়ার খুরের আওয়াজ বাড়ছে। আমি ভাবছি, আমাদের গাড়িটা যদি একেবারে অজয় নারায়ণের গাড়ির সাথে ধাক্কা মারে তখন কি হবে। আমি বুঝতে পারছি না, কেন যেন মনে হচ্ছে সামনে বিপদ অপেক্ষা করছে। বৃষ্টিটা আরো জোরে শুরু হয়েছে এর মধ্যেই। আমাদের গাড়িটা প্রায় রাস্তার বাঁকের কাছে এসে পড়েছে। গাড়োয়ান একবার পিছনে ঘুরে বলল, বাবু বাঁদিক নেব কি ডান দিকে? এই মোড়েই দাঁড় করাও গাড়িটা, একদম রাস্তার মাঝখানে। বাবু যদি ওদের গাড়িটা এসে ধাক্কা মারে? ব্যোমকেশ গাড়োয়ানের দিকে তাকায়। তার মুখটা থমথমে। সেভাবেই সে বলল, তোমায় যা বলছি তাই করো। গোটা রাস্তাটা জুড়ে গাড়িটা রাখো, তারপর নেমে যাও। আমি এবার ব্যোমকেশের পরিকল্পনা বুঝতে পারলাম। গাড়িটা রাস্তা জুড়ে রাখা হলো। আমরা তিনজনে নেমে রাস্তার পাশের একটা ঝোপের কাছে দাঁড়ালাম। ব্যোমকেশ পিস্তল হাতে নিয়ে নিজের স্বগতোক্তির মতো বলল, তুমি আমাদের উপর গুলি চালিয়েছ হে অজয় নারায়ণ, এর মাসুল তো তোমায় দিতেই হবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঘোড়ার খুরের শব্দ পেয়ে তাকাতেই দেখি সেই গাড়িখানা আসছে। বেশ দ্রুত বেগেই ছুটে আসছে। এবার পিছনের একটা গাড়িও দেখা গেল। সেটা থেকে সেই ভদ্রলোক মাথা বার করে বলছেন, গাড়ি দাঁড় করাও, সারেন্ডার করো তোমরা। হ্যান্ডস আপ অজয় নারায়ণ। ওরা তিনজন তখন গাড়ি থেকে নেমে পড়ে পাশের জঙ্গলের দিকে ছুটে গেল। ব্যোমকেশ তাদের পিছনে যেতে যেতে বলল, অজিত, গাড়িটাকে আটক করে রাখো। বলেই জঙ্গলে মিলিয়ে গেল। ভদ্রলোক ইতিমধ্যেই এসে গেছেন। বন্দুক তুলে তিনিও জঙ্গলে ঢুকলেন। ওদের ফেলে যাওয়া গাড়িটায় একটা অ্যাটাচি কেস রয়েছে। আমি জানি ওটায় কি আছে। আমি আর দুই গাড়োয়ান দাঁড়িয়ে আছি। ওদের গাড়ির গাড়োয়ান ভয়ে জড়সড় হয়ে গাড়ির ভেতর বসে আছে। পরপর দুটো গুলির শব্দ এলো, আর তার কিছুক্ষণ পরেই দেখি ব্যোমকেশ সেই লোকটাকে আর পুলিশ ভদ্রলোক অজয় নারায়ণ আর মথুরা মোহনকে নিয়ে হাজির হলো। আগের লোকটির পায়ে গুলি লেগেছে। বুঝলাম এই সেই ব্যক্তি যে আমাদের ওপর গুলি চালিয়েছিল। অজিত, গাড়ি ঘোরাতে বলো। একটা গাড়িতে আমি, তুমি, অজয় নারায়ণ আর মথুরা মোহন যাব, আর একটা আপনি আর এই ব্যক্তি। আর একটা গাড়ি ছেড়ে দিন। পুলিশ ভদ্রলোক তার আনা গাড়ির ভাড়া মিটিয়ে ছেড়ে দিলেন।
আমরা সবাই দুটো গাড়িতে রাজবাড়ির দিকে চলতে লাগলাম। পথে যেতে যেতে অজয় নারায়ণ বললেন, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে আমি এসবের সাথে যুক্ত আছি। আছে অজয় নারায়ণ বাবু, আছে। আপনার এই অ্যাটাচি কেসটা, তারপর আপনার কারখানার কয়েকজনকে জেরা করলেই বাকিটা বেরিয়ে পড়ে। আর সে কাজটা আমাদের পুলিশ ইন্সপেক্টর কিছুটা সেরেই রেখেছিল। তবে প্ল্যানটা ভালোই করেছিলেন, কিন্তু শুধু আরেকটু রক্ত মেঝেতে ফেললেই ব্যাপারটা হয়ে যেত। তবে মাছের রক্তের গন্ধ চাপা দেওয়ার জন্য ওই পারফিউমের ব্যবহারটা কিন্তু মারাত্মক বুদ্ধি ছিল। মথুরা মোহন বাবু এতক্ষণ চুপ করেছিলেন। তিনি আবার বললেন, আমি কিছু করিনি, উনি আমাকে ভয় দেখিয়ে এসব করতে বাধ্য করেন। এখন আর কোনো কথা নয়, যা হবে একেবারে রাজবাড়িতে গিয়ে। আমাদের গাড়ি দুটো দুলকি চালে চলতে লাগলো। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে। রাজবাড়ির হল ঘরে আমরা বসে আছি। একপাশে অঘোর নারায়ণ, সত্যবতী আর আমি, অন্য পাশে পুলিশ ইন্সপেক্টর অজয় নারায়ণ এবং মথুরা মোহন। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে মোমবাতিগুলো দেখলাম নেড়ে চেড়ে দেখছে। ঘরে পিন পড়ার মতো নীরবতা বিরাজ করছে। অঘোর নারায়ণ বাবু বারবার যেন অধৈর্য হয়ে পড়ছেন। তার কপালে ঘাম জমেছে, ফর্সা নাকের পাটা ফুলে গেছে, তাঁর মুখটা যেন রাগে থমথম করছে। তিনি এবার অজয় নারায়ণের দিকে তাকিয়ে বললেন, কেন অজয়, কেন তুমি এরকম একটা কাজ কেন করতে গেলে? অজয় নারায়ণ চুপ করে আছে। ব্যোমকেশ এবার হেঁটে এসে চেয়ারে বসতে বসতে বলল, এটার কিছুটা আভাস আমি পেয়েছি, তবে তা অনুমান মাত্র। ইনি এই বিষয়ে আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি যতদূর জানতে পেরেছি, কয়লা খনিতে মজুরদের নিয়ে একটা সমস্যা চলছিল অনেকদিন আগে থেকেই। কয়লা খনিতে খুঁড়তে খুঁড়তে একসময় ফাঁকা হয়ে যায় মাটির নিচের জায়গা, তখন ধস নামে। সেই সময় অনেকে চাপা পড়ে মারা যায়। এই রকম একটা ঘটনায় এই রথীন্দ্র মল্লিকের সাথে যোগাযোগ হয় অজয় নারায়ণের। এই অজয় নারায়ণকে সাহায্য করে মজুরদের বেশি টাকা দিয়ে কাজ করাতে। আশা করি এইসব কথা আপনি জানেন না। শেষ প্রশ্নটা অঘোর নারায়ণের দিকে নির্দেশ করে করলেন ইন্সপেক্টর। না, এসব তো কিছুই বলেনি আমায়ও। এবার বাকিটা আমি বলি, ভুল হলে ধরিয়ে দেবেন। প্রথমে হয়তো স্বাভাবিকভাবেই জানাতে চাননি, পরে যুক্ত হয় আরেকটা কারণ, ওই জাল নোট ছাপা। কারখানা ভালো করে খুঁজে দেখলেই ওই মেশিন পাওয়া যাবে যাতে ছাপানো হতো ওই জাল নোট। যেহেতু জাল নোট অনেক আছে, তাই মজুরদের বেশি মজুরি দিতে আপত্তি নেই। কিন্তু কোনোভাবে সেই নোট চলে আসে অঘোর নারায়ণের হাতে। এই সময় হয়তো নায়েব বেণীমাধব বাবুর কাছে আমার কথা শোনেন অঘোর নারায়ণ। আর যাতেই জাল নোটের ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়, তাই আমায় ডেকে পাঠান মথুরা মোহন বাবুর হাত ধরে, মানে চিঠি লিখিয়ে। আর এখানেই আসল খেলাটা খেলেন তিনি। তিনি জানতেন না যে আসলে কোন কাজের জন্য আমায় ডাকা হচ্ছে, অথবা ভাবতে পারেননি উনি ধরা পড়বেন। তাই চিঠিটা লিখে তিনি আবার খুলে বাইরের খামের লেখায় কয়েকটা শব্দের বদল করেন। প্রথমে আমিও তার এই পরিকল্পনায় ভুল পথে চালিত হচ্ছিলাম। অঘোর নারায়ণ বাবু যখন তার সামনেই আমায় সব কথা বলেন, আর আমি চিঠি মাঝপথে চুরির ব্যাপারটা ওনাকে বলি, তখন উনি ভাবেন যে তার পরিকল্পনা সার্থক। কিন্তু অজয় নারায়ণকে সাবধান করার জন্য সময় তিনি হয়তো পাননি, কারণ অঘোর নারায়ণ বাবুর সাথে কথা হবার আগেই অজয় নারায়ণ চলে গেছেন কারখানায়। সেদিন রাত্রে তার সেখানে থাকার কারণ হয়তো জাল নোট ছাপানোর কাজ। পরদিন সকালে তিনি ফিরে এসে অজিতকে বলেন কারখানায় জাল নোটের সমস্যার কথা। তিনি ভাবতেই পারেননি অঘোর নারায়ণ এই কথা আমায় বলেছেন। মথুরা মোহনের মতো তিনিও ভেবেছিলেন আমি এসেছি নেতাজির সাথে আসা সেই স্বাধীনতা সংগ্রামের টাকা ছাপানোর যন্ত্র উদ্ধারে। এরপর যখন মথুরা মোহন তাকে সব জানায়, আমার অনুমান তখনই টাকা ভর্তি অ্যাটাচে নিয়ে তিনি পালানোর বন্দোবস্ত করেন। এই অনুমান করা যায় রথীন্দ্র নামের লোকটি কাছাকাছি কোথাও ছিলেন, তাকে সেটা দিয়ে আবার ফিরে আসবেন, এই ছিল পরিকল্পনা। কিন্তু এই মুহূর্তে এসেই আবার বেরিয়ে গেলে তার উপর সন্দেহ হবে, তাই তিনি
অভাবনীয় একটা পরিকল্পনা করেন। রান্নাঘরে রাখা মাছের কাটা রক্ত এনে তাতে পারফিউম মিশিয়ে মথুরামোহনের মাথায় লাগান। আর তারপরের ঘটনা সবার জানা, কিন্তু বাড়ি থেকে বেরিয়েই তিনি পড়লেন বিপদে। যখন বুঝলেন তার পিছনে পুলিশ লেগেছে, তখন পালালেন কারখানার দিকে। একবার সেখানে ঢুকে পড়লে তাকে পাওয়া মুশকিল। আর সবচেয়ে বড়, ওই টাকার ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগও নেই প্রমাণের জন্য। কিন্তু আমি অজিত বেরিয়ে পুলিশ ইন্সপেক্টরকে পেয়ে গেলাম। আর তারপর এবার অজয় নারায়ণের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, আর কিছু প্রমাণ চাই অজয় নারায়ণ বাবু? আপনি বলবেন না আমি? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি সব। প্রথমে মথুরামোহন রাজি হয়নি, তখন ওকে আমি টাকার লোভ দেখিয়ে দলে টানি। সব আমার জন্য হয়েছে। অজয় নারায়ণ দুহাতে মুখ ঢাকলেন। অঘোর নারায়ণ কি যেন বলতে গিয়েও আর বলতে পারলেন না। একটু থেমে বললেন, ইন্সপেক্টর, আপনি ওদের নিয়ে যান। আমি আর সহ্য করতে পারছি না, নিয়ে যান ওকে আমার সামনে থেকে। থানার জিপ বাইরেই দাঁড়িয়ে আছে, আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। ব্যোমকেশবাবু, চলি তাহলে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে এত সহজে কেসটা সমাধান হতো না। চলি। ব্যোমকেশ ও আমার সাথে করমর্দন করে আর অঘোর নারায়ণ বাবুকে আরেকবার নমস্কার করে তিনজনকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আমি উঁকি মেরে দেখলাম বাইরে খাকি পোশাকে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। অঘোর নারায়ণ বাবু দুহাতে মুখ ঢেকে বসে রইলেন। এত ঘটনা ঘটার পরেও মহালক্ষ্মী পুজো কিন্তু নির্দিষ্ট লগ্নেই সমাপ্ত হল। অঘোর নারায়ণবাবুর মানসিক অবস্থার অবনতি তার শারীরিক অবস্থাতেও বেশ প্রভাব ফেলেছিল। তিনি বলেই ফেলেছিলেন, আজকের পুজোতে আমি থাকবো না, তোমরা যা পারো করো। আমি তো ছাড়, ব্যোমকেশও কেমন যেন একটু হতভম্ব হয়ে পড়েছিল এই কথায়। বাড়ির কাজের লোকগুলো মাথা নিচু করে একপাশে দাঁড়িয়েছিল। তাদের মুখগুলো কেমন যেন চুন হয়ে গেছে। কিন্তু পরিত্রাতা রূপে উদয় হলো আর কেউ নয়, স্বয়ং সত্যবতী। আমাদের অবাক মুখের সামনে দিয়ে এগিয়ে গিয়ে অঘোর নারায়ণের হাত ধরে বসে পড়ল তার সামনে। অঘোর নারায়ণবাবু অবাক হয়ে তার দিকে তাকালেন। সত্যবতী শান্ত অথচ স্পষ্ট গলায় বলল, মায়ের পুজোয় আপনি না থাকলে যে মা রুষ্ট হবেন। যা হবার তা তো হয়ে গেছে। এখানে এতগুলো মানুষ আপনার জন্যই অপেক্ষা করছে, অথচ তারা আপনাকে কিছুই বলতে পারছে না। কেন জানেন? আপনাকে শ্রদ্ধা করে তাই। আমি আপনার মেয়ের মতো, আমি আপনাকে বলছি, এই পুজোয় আপনার থাকা দরকার। অঘোর নারায়ণ ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ সত্যবতীর দিকে চেয়ে রইলেন। তারপর তার হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার দু চোখের কোলবে দুফোঁটা চোখের জল নেমে এলো। সত্যবতী মৃদু হেসে সেই জল মুছিয়ে দিল। ব্যাপারটার আকস্মিকতা আর অবাক করার মুহূর্তটাকে ঠিক ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার মতো সাহিত্যিকেরও নেই। শুধু আমি দেখলাম সত্যবতীর হাত ধরে কম্পিত শরীরে উঠে দাঁড়িয়ে অঘোর নারায়ণ তার সেই গম্ভীর ভরাট গলায় বললেন, পুজোর আয়োজন করো। পুজো এবার বেশ ভালোভাবেই মিটল। অঘোর নারায়ণের সাথে হাতে হাত লাগিয়ে পুজোর কাজ করল সত্যবতী। পুজো শেষে অঘোর নারায়ণ সত্যবতীর মাথায় হাত রেখে বললেন, মা, তুমি মনে হয় আগের জন্মে আমার নিজের মেয়েই ছিলে। এই জন্মেও তো আছি। রাত্রে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে আমি শুয়ে আছি। এমন সময় ব্যোমকেশ আমার ঘরে এসে ঢুকলো। আমি একপাশে সরে বসে বললাম, তাহলে ব্যোমকেশ, আমরা ফিরছি কবে? ফিরছি কেন? কাজ তো কিছুই হয়নি। বারে, অজয় নারায়ণ ধরা পড়লো, জাল নোটের রহস্য তো সমাধান হয়ে গেল, আবার কি চাই? আরে আসল রহস্য তো এখনো বাকি। সেই নেতাজির রেখে যাওয়া স্বাধীনতা সংগ্রামের বানানো টাকা ছাপানোর যন্ত্র। সত্যি বলতে কি, আমি এই ব্যাপারটা একদম ভুলেই গিয়েছিলাম। আসলে এই কদিনে এত কিছু ঘটে গেছে, তারপর আর এসব কিছু মনে রাখা আমার মতো সাধারণ মাথার পক্ষে অন্তত সম্ভব নয়।
কিন্তু ব্যোমকেশ তো ব্যোমকেশই। পরদিন থেকে ব্যোমকেশ রায় বংশের জন্ম তালিকা থেকে শুরু করে তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সমস্ত সঞ্চিত ডায়েরি বা বইপত্র পড়তে শুরু করে দিল। এদিকে সত্যবতী যেন অঘোর নারায়ণের মেয়ের মতোই হয়ে গেছে। তার সারা দিনের খাবার, ওষুধ আরো সমস্ত কিছু সেই ঠিক করে দিচ্ছে। আমারও সেই অবসরে হাভেলি ও তার চারপাশ দেখার সময়ও বেরিয়ে এলো। সারাদিন হাভেলির আশেপাশে ঘুরে বেড়াই, সত্যবতীর ডাকে খেতে আসি, মাঝে মাঝে ব্যোমকেশের ঘরে গিয়ে তার কাজ দেখি। এভাবেই দুদিন কাটলো। হাভেলির কোথায় কি আছে তা আমার বেশ ভালোই জানা হয়ে গেছে। হাভেলির পিছনে উঁচু পাঁচিলের ওপারে বেশ বড় একটা ঝিল আছে। এপারে সারি দেওয়া সুপারি আর নারকেলের গাছ, বাঁদিকে বড় বাগান, ডান দিকেও একটা বাগান আছে। তবে নানা ফল আর ফুলের গাছ তাতে আছে। তবে বাম দিকে একটা বড় আম গাছের সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে। এটা যে কেন রাখা হয়েছে সেটা ঠিক আমি বুঝলাম না। শেষ রহস্যটাও যে এত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তা আমার সত্যিই জানা ছিল না। একদিন দুপুরে নিজের ঘরে বসে আছি, ব্যোমকেশ এমন সময় হন্তদন্ত হয়ে আমার দরজায় এসে হাজির হলো। ওর মুখে উচ্ছ্বাসের হাসি। আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, অজিত 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 অজিত, পেয়ে গেছি সেই লুকিয়ে রাখা টাকা ছাপানোর যন্ত্রের সন্ধান। সে কি? কোথায় পেলে? অঘোরনারায়ণ বাবুর পূর্বপুরুষের নথি আর ডায়েরিগুলো পড়ছিলাম। এটা দেখো। বলেই ব্যোমকেশ ডায়েরির একটা নির্দিষ্ট পাতা খুলল। হলদে হয়ে যাওয়া ডায়েরির পাতাটা আমার সামনে মেলে দেখালো। এই যে এই জায়গাটা দেখো অজিত, এটা সমর নারায়ণের ডায়েরি। তিনি প্রতিনিয়ত দিনলিপি লিখতেন। এটা যেদিন ইংরেজ এ বাড়িতে হামলা চালালো তার দুদিন আগের কথা। মন দিয়ে শোনো। শত্রু ঘিরে আছে চারপাশে, এরকমটা আগে মনে হয়নি। আসলে যারা বিশ্বস্ত তারাই যদি শত্রু হয় তাহলে আর কি করা যায়। নেতাজি স্বপ্ন দেখিয়েছেন দেশ স্বাধীন করার, কিন্তু ততদিন কি পারবো তাকে লুকিয়ে রাখতে? আর সেই মন্দির যার কাছে মাথা নত করতে পারলে সে দেবে যুদ্ধের জন্য রসদ, যেখানে সূর্যের আলো গিয়ে মিশেছে জলের সাথে, অথচ অন্ধকার ঠান্ডা। সেই পথে আছে সেই মন্দিরের রাস্তা। বুঝতে পারছো অজিত? বুঝতে পারছো? না ব্যোমকেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ অজিত, সূর্যের আলো জলে মেশে কোথায়? নদীতে বা ঝিলে? এই বাড়ির পিছনে কিন্তু একটা ঝিল আছে। রোসো অজিত, রোসো। অন্ধকার আর ঠান্ডা, সূর্যের আলোর সাথে অন্ধকার কোথায় থাকে? ধুর, আমার মাথায় কিছুই ঢুকছে না। থাক, তোমায় আর ভাবতে হবে না। চলো অঘোরনারায়ণ বাবুর কাছে চলো। কুয়ো? অবাক ভাবটা একটুও না চেপেই তিনি বললেন। সত্যবতীও তার সাথে সাথেই বলে উঠল, কুয়ো? হ্যাঁ কুয়ো। এবারের কোথায় একটা কুয়ো আছে, আর তার মধ্যেই আছে সেই লুকোনো ঘরে যাওয়ার রাস্তা। সমরনারায়ণ তার ডায়েরিতে বারবার সেই কুয়োর কথাই বলেছেন, সোজাসাপটা নয়, একটু ঘুরিয়ে। আর সেই ঘরকে বলেছেন মন্দির। যদিও মন্দিরই বটে, স্বয়ং নেতাজির হাতের ছোঁয়া সে যন্ত্র। অনেক ছোটবেলায় শুনেছিলাম ওই বাগানের বাদিকে একটা ফাঁকা জায়গায় একটা কুয়ো ছিল। অদ্ভুত কারণে ওখানে আর কোনোদিন কোনো গাছ জন্মায়নি, ফাঁকাই থেকে গেছে জায়গাটা। চারজন লোক সকাল থেকেই ঝপাঝপ কোদাল চালাচ্ছে। অঘোরনারায়ণ বাবু একবার ঘরে তো একবার বাইরে করছেন। ব্যোমকেশ উদ্বিগ্ন মুখে কাজ তদারকি করছে। আমি ভাবছি এত বড় বাগানে ঠিক সেই জায়গাটা খুঁজে পাবে কি করে। ব্যোমকেশ সমর নারায়ণের ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। প্রায় এক মানুষের বেশি মাটি খোঁড়া হয়ে গেছে। তখন অঘোরনারায়ণ বাবু বাইরে এসে বললেন, তার কথা শেষ হবার আগেই ব্যোমকেশ বলে উঠল, ওর নিচেই আছে কুয়োটা। কারণ সমরনারায়ণ লিখে গেছেন মন্দির সবার হাতে রেখে গেলে হবে না, তাই তা লুকিয়ে রেখে গেলাম, আর তার উপরে রেখে গেলাম নতুন জীবন।
এবার আর বেশি সময় লাগলো না। আম গাছের শিকড় যখন উপড়ানো হলো তখন প্রায় দুপুর হয়েছে। স্নান খাওয়া ভুলে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। এক সময় মাটি কাটার লোকেরা বলল, এখানে ভেজা ভেজা মাটি দেখছে বাবু। ঠিক আছে, আরো খোঁড়ো। প্রায় 3 মানুষ মাটি খুঁড়তেই কুয়োর উপরটা নজরে পড়ল। এবার বালতি এলো, বালতিতে করে নরম মাটি উঠতে লাগলো। কুয়োটা সবার সামনে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। অঘোর নারায়ণবাবু ঠায় দাঁড়িয়ে রইলেন, ব্যোমকেশ খালি পায়চারি করছে। মাটি কাটার লোকগুলো কোমরে দড়ি বেঁধে কাজ করছে। তারা কুয়োর ধার ঘেঁষে ঘেঁষে এবার মাটি কাটছে। বাবু, এখানে কি যেন একটা আছে। ব্যোমকেশ এবার এগিয়ে গেল। কুয়োর প্রায় মাঝামাঝি ওরা আছে। একটা নির্দিষ্ট দিকে ওরা নির্দেশ করছে। ব্যোমকেশ তাকে উঠে আসতে বলল। তুমি উঠে এসো, আমি নামবো। আমি, সত্যবতী আর অঘোর নারায়ণ ব্যোমকেশকে একসাথে বাধা দিলাম, কিন্তু ব্যোমকেশ শুনলই না। কোমরে দড়ি বেঁধে নেমে পড়ল। একটা হাতুড়ি নিয়ে 2জন লোক আর ব্যোমকেশ মিলে কি যেন ভাঙছে। তারপর ব্যোমকেশের চিৎকার শুনতে পেলাম, পেয়েছি অজিত। আমরা উঁকি মেরে দেখি কুয়োর এক পাশের গা মাঝখান থেকে চৌকো ফুটো হয়ে আছে। তার মধ্যে হাত গলিয়ে ব্যোমকেশ বলল, একটা টর্চ নিয়ে এসো অজিত। হাভেলির একজন চাকর একটা টর্চ এনে দিল। সেটা হাতে নিয়ে ব্যোমকেশ ভেতরে ঢুকলো। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। ব্যোমকেশ যখন বেরিয়ে এলো তার সারা গা তখন ঘামে ভিজে গেছে, গায়ে কাদা আর শ্যাওলা লেগে আছে। ব্যোমকেশ উঠে বলল, রাজামশাই, সবাইকে চলে যেতে বলুন। ব্যোমকেশের গলায় কি যেন একটা ছিল, আমরা তাই বেশি কিছু আর বলতে পারলাম না। আমরা সবাই হল ঘরে বসে আছি। ব্যোমকেশ স্নান করে এসে বসলো। অঘোর নারায়ণবাবু বললেন, কি দেখলেন ব্যোমকেশবাবু? টর্চ ভেতরে ফেলতেই দেখলাম অন্ধকার। তারপর এদিক ওদিক তাকাতেই দেখি সামনে সেই টাকা ছাপানোর যন্ত্র, আর তার পাশে হেলান দিয়ে বসে আছে একটা নরকঙ্কাল। কত বছর ধরে সেভাবে সেখানেই বসে আছে। ভালো করে যন্ত্রটা দেখলাম, যন্ত্রের একটা কিছু নিচে পড়েছিল, আর সেটা হাতে নিতেই ব্যোমকেশ এবার চুপ করল। আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। ব্যোমকেশ আবার বলে উঠল, হাতে নিতেই সেটা ধুলোর মতো গুঁড়ো হয়ে পড়ে গেল। অঘোর নারায়ণবাবু এবার অবাক হয়ে বললেন, তাহলে আপনাকে একটা কথা বলি অঘোর নারায়ণবাবু, অনেক ইতিহাস তার নিজের মতো ইতিহাস হয়ে থাকতেই ভালোবাসে। তাকে নিয়ে নাড়াঘাটা করতে গেলেই সে হারিয়ে যায়। সমরনারায়ণের যে মন্দিরে স্বয়ং নেতাজি পা রেখেছেন তা হয়ে গেছে নেতাজির ছাপাখানা। তাকে আর সবার সামনে আনা যাবে না। তা করতে গেলেই হারিয়ে যাবে অন্ধকারে, যেখানে সূর্যের আলো মেশে জলের সাথে। আপনি কথা দিন আমায়, আপনি ওই কুয়ো বুঝিয়ে ফেলবেন, আর কোনোদিন যেন কেউ না জানে ওর কথা। আমি আপনাকে কথা দিলাম ব্যোমকেশবাবু, ও জায়গার কথা কেউ আর জানবে না, কেউ না। ব্যোমকেশের শেষ কথাগুলো যেন ঘরের হাওয়ায় উড়তে উড়তে মিলিয়ে যায়। অঘোর নারায়ণের হাভেলি থেকে ফেরার দিন এসে গেল। সত্যবতীকে অঘোর নারায়ণবাবু বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলেন। তাকে ছেড়ে আসতে সত্যবতীরও বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। ব্যোমকেশের নামে আবার কালকে একটা চিঠি এসেছিল। কলকাতা থেকে পুলিশ কমিশনার নিজেই নাকি পাঠিয়েছেন। যদিও কি লেখা আছে সেটা ঠিক আমি জানি না। ফেরার পথে গাড়িতে আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, ওই মাটির নিচের ঘরে আসলে কি হয়েছিল বলো তো? সবই তো বললাম, তাহলে? সব সত্যি বললে কি? হ্যাঁ অজিত, শুধু একটা কথাই বলিনি। কি? আমার বদলে এবার সত্যবতী প্রশ্ন করল। ব্যোমকেশ বাইরের দিকে তাকিয়ে বলল, মাটির নিচে সেই ঘরে একজনের নরকঙ্কাল নয়, ছিল দুজনের।
আমাদের গাড়িটা তখন হাভেলি ছেড়ে স্টেশনের দিকে জোরে ছুটছে। বাইরে বেশ গরম পড়েছে, তার সাথে একটা শব্দও যেন ভেসে আসছে, টক 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 করে। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।